রেকর্ড করেন। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে আসলে ডেইলি সায়েন্সের 4 নাম্বার লেকচার পড়াবো। তার মানে হচ্ছে যে ডেইলি সায়েন্সের আপনাদের সম্ভবত 4টাই লেকচার আছে, তাই না? তার মানে আজকে এটা লাস্ট লেকচার। ডেইলি সায়েন্সের এটা লাস্ট লেকচার, তাই না? আহ, তো আমার সাথে তো আপনাদের পরিচয় হয়েছে লাস্ট 3টা ক্লাস কি আমি নিছি না অন্য কেউ নিছে? বলেন একটু দেখি। না স্যার, আপনিই নিতেন। ও, ভেরি গুড। তাহলে তো আপনাদের সাথে আমার জার্নি বেশ অনেক দিনের। এবং হ্যাঁ স্যার। আহ, এটা 4র্থ ক্লাস, ডেইলি সায়েন্সের ক্লাস শেষ। আইসিটির ক্লাস হয়তো বা থাকলে দুই একটা থাকতে পারে। তো ঠিক আছে, তাহলে আমার আর পরিচয় কি দেব? অনেকদিন হলেই তো আপনাদের সাথে ক্লাস করি। পড়াশোনার কি অবস্থা? যেহেতু আজকে লাস্ট ক্লাস, সেহেতু গত 3 ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে একটু জানাবেন। গত 3 ক্লাস থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। গত 3 ক্লাসে তানিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? আচ্ছা, আলো বেশি আসলে কিছু করার নাই, এমন ভাবে লাইট মারছে আমার চেহারা লাল হয়ে গেছে, মানে আমাকে আর দেখে চিনতে পারবেন না আজকে। তো এইটা আসলে কিছু করার নাই, এটা লাইটের সেটিং এ ওদের প্রবলেম, এটা আমার আসলে কিছু করার নাই। এই ক্যামেরাটা আমরা চেঞ্জ করেন না, পরে আবার লেখা দেখতে সমস্যা হবে। আমাকে দেখা এত ইম্পর্টেন্ট না। লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তাই বলেন, মানে লেখা, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। বোর্ড যদি ঠিক মতো দেখা যায় তাহলে আমরা পড়াশোনা শুরু করে দেবো, হ্যাঁ? তাহলে এই যে 3টা ক্লাস করলাম, এই 3টা ক্লাস থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন নাই ফার্স্ট অফ অল, এবং এই 3টা ক্লাসে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা যে স্যার আপনি যদি এইভাবে পড়াতেন আরো ভালো হতো। হয়তো আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে না, পরবর্তীতে যাদের পড়াবো তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। যেটার কথা আপনাকে বলতাম আমি সব সময়, যে আপনারা হলো আমার মিরর, আয়না। অর্থাৎ আপনাদের মধ্যে আমি দেখতে পারবো আমি রাইট ওয়েতে আছি কিনা। তো ঠিক আছে, আপনারা একটু এই এই বিষয়ে কমেন্ট করেন। কথা কম বলেন, কমেন্ট করেন। আমি একটু এটা শুনি আপনাদের কোনো ইয়ে আছে কিনা, আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা। তো আমার পরিচয় তারপরেও দিয়ে নিই, ফর্মালিটিস ইজ ফর্মালিটিস। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, আমি 38তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে কর্মরত আছি। আর আমি বিদ্যাবাড়িতে আছি সিনিয়র শিক্ষক বিজ্ঞান এবং আইসিটি হিসাবে। আর পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে, বা অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। আজকে সাধারণ বিজ্ঞানের লাস্ট ক্লাস, মানে 4র্থ ক্লাস। হয়তোবা আপনাদের 2 ধাপের পরীক্ষা শেষ, আপনাদের পরীক্ষাও খুব দ্রুত বা কবে হবে জানি না, কোনো একদিন হবে। বাট বিজ্ঞানের পার্টটা আজকে থেকে শেষ হয়ে যাবে। খুব দ্রুত কোনো একদিন হবে। খুব দ্রুত কিন্তু কোনো একদিন হবে। না, খুব দ্রুত মানে হবে, মানে আমি কোনো বলছি একদিন খুব হবে। খুব দ্রুত, অথবা খুব মানে কোনো একদিন হবে, কবে হবে সেটা আমি জানি না। ঠিক আছে, কারণ এই ব্যাপারে আমার আইডিয়া নাই, যেহেতু 2টা হয়ে গেছে, হয়তো 1-1.5 মাস টাইম পাইতে পারেন। মানে আমি এই ব্যাপারে জানি না, সোজা কথা আমি কি বলবো বলেন। তো যাই হোক, আজকে আমাদের লেকচার শিটের অংশ হচ্ছে এইটা। এখন এই পড়ার জার্নিতে যদি আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম 2টা লেকচার ছিল হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বেস। ওগুলোতে অনেক মানে বুঝানোর অনেক কিছু ছিল, অনেক ইন্টারেস্টিং টপিক ছিল। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনাদেরকে বুঝাইতে, বেসিক ক্লিয়ার করতে, জেনারেল নলেজ বলেন, কমন সেন্স বলেন, সায়েন্সের সেগুলো ডেভেলপ করতে। জানি না কতটুকু পারছি, সেটা আপনারা এটা বলবেন, বা আপনারা এটা বুঝবেন যে কতটুকু পারছি। এরপরের পার্ট থেকে বায়োলজির কিছু পার্ট শুরু হয়েছে, তার এটা হচ্ছে টোটালি বায়োলজি। তো এই পার্টে আসলে বোঝার কিছু নাই। আজকের ক্লাসটা হয়তো একটু বোরিং হতে পারে, আপনারা একটু মাথা খুলে রাখবেন এইটা মনে করে, যে আজকে প্রচুর পরিমাণ তথ্য পড়তে হবে, প্রচুর পরিমাণ তথ্য জানতে হবে, ইনফরমেশন, এগুলোও আপনাদের কাজে লাগবে। এগুলোও অনেক সময় পরীক্ষায় চলে আসে। তার মধ্যে মেইন একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে যে এই সালোক সংশ্লেষণ জিনিসটা। সালোক সংশ্লেষণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হুম। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সব মিউট করে দেন, সব মিউট করে দেন। আচ্ছা, যেটা আমাদের কথা উদ্ভিদ জগৎ। তো আমরা আজকে উদ্ভিদ জগৎ পড়াশোনা করব। উদ্ভিদ জগৎ মানে হচ্ছে আচ্ছা, মিউট করে দিলাম, আপনাদের এখানে নয়েজ আসছিল। আপনাদের যদি কেউ কারো কোনো কথা বলার ইচ্ছা হয় আপনারা হাত উঠায়েন, আবার আনমিউট করে দেবো, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, হাত উঠে মানে হ্যান্ড রাইজ করেন, মানে ওই জুমের মধ্যে অপশন আছে যেটা আপনারা সবসময় করেন। তো উদ্ভিদ জগৎকে আমরা এইভাবে ভাগ করছি। প্রথম যে ভাগটা, এই ভাগটা হলো সাইজের উপর ভিত্তি করে। এই 3 ক্লাসে আপনাদের কোনো অবজারভেশন নাই? কেউ কিছু বলতেছেন না কেন? এটা হচ্ছে
সাইজের উপরে, সাইজের উপরে। ঠিক আছে। বিজ্ঞান সলভ ক্লাস সম্ভবত দিতে পারে, দেওয়ার কথা, সবাইকে দেয়, আপনাদেরও দিতে পারে। আপনারা ওই আপনাদের টেলিগ্রাম গ্রুপ আছে না, ওই গ্রুপে বলবেন। তারপরে ওই যে আপনাদের আরো কি কি আছে, এই যে ইয়াতে কল আছে কি জানো, ওদের সার্ভিস সেন্টারের নাম্বার আছে, সেখানে মেসেজ টেসেজ পাঠাবেন যে আপনাদের সলভ ক্লাস দরকার, বললে ওরা দিয়ে দিবে। হ্যাঁ, সমস্যা নাই। সলভ ক্লাস দিলে হয়তো আমাকে দিবে, আবার একদিন দেখা হবে। তো না হলেও সমস্যা নাই, আমি যেভাবে ক্লাস করাইছি সলভ ক্লাসের প্রয়োজন হওয়ার কথা না। আপনারা একটু দরকার হলে ভিডিওগুলো আরেকবার দেখলেও ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কোনো কিছু বাদ রেখে পড়াইনি, এটা আমি জানি। আই এম ভেরি কনফিডেন্ট যে আমি কোনো কিছু বাদ রেখে পড়াইনি। এরপরেও যদি আপনারা আদার বই বা শিট বা অন্য কিছু দেখতে গেলে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন বেস ক্লাস হলে হইতে পারে। আপনারা কোশ্চেন করবেন, আমি সেগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করব। যেটা পারবো সেটা সাথে সাথে বুঝাবো, যেটা না পারবো সেটা পরবর্তীতে আবার বোঝানোর জন্য মানে সময় চেয়ে নেব বা ক্ষমা চেয়ে নেব। কারণ আমি সব সময় সব উত্তর দাঁড়ায় থেকে দিয়ে দিব এরকম এক্সপেক্ট আপনারা কখনো করবেন না, কারণ আমি সব জানতা শমশের না। তো যেটা বলতেছিলাম, তাহলে তাহলে এটা হলো বৃক্ষের সাইজের উপর ভিত্তি করছে। যেগুলা ডালপালা বড়, এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এরকম গাছকে বৃক্ষ বলে। আর একটু ছোট গাছ, এই গোলাপ ফুল গাছ বা এই যে ডালিম গাছ, যেগুলা অত বড় না, ডালপালা টালপালা হয় না, সেগুলাকে গুল্ম বলে। আর বিরুৎ কোনগুলা, ওই যে মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, এই ধরনের গাছকে বিরুৎ বলে। তো এই বিরুৎ গাছগুলো আবার বাঁচে কম, এজন্য এগুলারে আবার কয় বছর বাঁচবে ওইটার উপর ভিত্তি করে আবার ভাগ করছে। তো এই যে 1 বছর জীবী, মানে এই গাছগুলো 1 বছরের বেশি বাঁচে না। ওই যে মরিচের টাল, মানে মরিচের যে আপনার ক্ষেত আছে, ওই ক্ষেতে যে মরিচ গাছ লাগায়, ওই গাছগুলো কিন্তু বছরের পর বছর মরিচ দেয় না। আবার বলেন না যে ধানিয়া মরিচ নাকি ধানি মরিচ একটা জাত আছে, যেটা 3-4 বছর 5 বছর আপনার বাসায় পড়ে আছে। আবার বলেন না যে মরিচ তো আমাদের বাসায় আছে যেটা অনেক দিন মানে মরিচ দেয়, ওগুলা না। যেগুলো খেতে আবাদ হয় ওগুলো 1 বছরের বেশি বাঁচে না। আবার কোনো কোনো দেখবেন বেগুন গাছ মোটামুটি 1-1.5 বছর বা 2 বছর বাঁচতে পারে। তো যেগুলা 1 বছরের কম বাঁচে সেগুলোকে 1 বছর জীবী বলে। আর যেগুলা 1 বছরের বেশি, 2 বছরের কম বাঁচে সেগুলো 2 বছর বেশি। আর যেগুলা অনেক বছর বাঁচে, মানে 3-4 বছর বাঁচে, সেগুলোকে বলা হয় বহু বর্ষজীবী। এগুলোর উদাহরণ টুদাহরণ আর দেওয়া হয় নাই। আবার ফুল উদ্ভিদকে আর এক ভাগে ভাগ করা যায়, তাদের ফুল ফোটে কি ফোটে না এটার উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করা যায়। যদি কোনো উদ্ভিদের ফুল ফোটে তাহলে সেটাকে বলা হয় সপুষ্পক, যদি না ফোটে সেটা হলো অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, যেগুলো ফুল ফোটে সেগুলো সপুষ্পক, আর যেগুলো না ফোটে সেগুলো অপুষ্পক। কিছুদিন গেলে আমরা এটার উদাহরণ পাবো, লেকচারের মধ্যে উদাহরণ পাবো। এই সপুষ্পক উদ্ভিদ আবার 2 ধরনের ভিত করে। এটা বীজগুলা, এই যে বীজগুলার উপরে যদি কোনো ফল দিয়ে আবৃত থাকে তাহলে তাকে আবৃত বীজই বলে। যেমন আম, আম যখন এই যে আম যখন আপনারা খান, প্রথমে আমের একটা খোসা ছাড়ায় ফেলেন, তারপরে ওই ফল আসে, ফলটা খাওয়ার পরে বীজ আসে, বীজের উপরেও দেখবেন যে আমের যে আটি বলে, ওই আটির উপরে শক্ত আবরণ থাকে, মানে এগুলো আবৃত্ত করা থাকে, বীজগুলোকে ঢাকা থাকে। আবার এই যে ধরেন ধান, এই যে ধান, এই ধানে কিন্তু আমরা বীজটাই খেয়ে ফেলি, ওর কিন্তু ফল নাই। উপর থেকে ওই খোসা ছাড়ানোর সাথে সাথে বীজ বেরিয়ে যায়, মানে কি নগ্ন বীজই, বীজটা সরাসরি বেরিয়ে আসতেছে, বীজই আমরা সিদ্ধ করে খাইতেছি। ধান, গম এগুলো হচ্ছে সেই জিনিস। তাহলে এই যে এইটুকু পড়া হইলো, তাই না? এইটুকু পড়া হইলো। এখন এখন দেখেন, এই যে এখানে ছবি দিয়ে একটু বুঝাইছি যে কোনটা ট্রি। ট্রি মানে হলো বৃক্ষ, শ্রাব, শ্রাব মানে হচ্ছে গুল্ম, আর যে হার্ব মানে হচ্ছে হার্ব, সেটা তো জানেনি, বিরুৎ, বিরুৎ যেটা হার্ব। এখন এটা কি বোঝা গেছে যে উদ্ভিদের প্রকারভেদ কেমনে করছে, কিভাবে করছে, কয় প্রকারের উদ্ভিদ আছে, কেন হলো? যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে আগাই। আপনারা প্রচুর কমেন্ট করবেন, মানে হাত উঠাইয়া কথা বলবেন, কোশ্চেন জিজ্ঞেস করবেন, এবং আমি বারবার বলি ক্লাস হবে ইন্টারাকশন মূলক। আপনারা জানাবেন, আমি জানবো, আমি জানাবো, আপনারা জানবেন, মানে এইভাবে হবে আর কি। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের প্রিপারেশনের কি অবস্থা বলেন দেখি। যেহেতু বিজ্ঞান ক্লাস শেষ, তার মানে আর ক্লাসগুলোও তো মোটামুটি শেষের পর্যায়ে থাকার কথা, তাই না? তো এখন যেটা বলতেছিলাম, এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা ডিকশনারি বানাইছে। ডিকশনারির মধ্যে এই আম গাছের ছবি আঁকাইছে। ধরেন এই যে আম গাছের ছবি আঁকাইছে, আম গাছের ছবি আঁকাইছে, আঁকাইয়া এর নাম লিখছে 2টা পদ দিয়া, যে এর নাম হচ্ছে ম্যানগি ফেরা ইন্ডিকা, আই এন ডি আই সি এ। এটা কেন করলো, তাই না? এটা কেন করলো, এইটা কেন করলো? গুল্ম, গুল্ম, গুল্ম হচ্ছে উদ্ভিদের চেয়ে ছোট যেটা,
বৃক্ষের চেয়ে ছোট যেটা সেটা হচ্ছে গুল্ম। যেমন ওই যে গোলাপ গাছ, ওই যে এখানে দেওয়াই আছে, ছবি তো দেওয়া আছে, এই যে গোলাপ গাছ, মানে অত ডালপালা নাই, চিকন চিকন ডালপালা, সাইজের ভিত্তিতে ভাগ করছে। আমি প্রথমেই বলছিলাম যে যেটা বড় জিনিস সেটা বৃক্ষ, তার চেয়ে ছোট হলো গুল্ম, তার চেয়ে ছোট হচ্ছে বিরুৎ। তাহলে এই যে এটা কেন করছে দেখেন, আমরা আমকে আম জানি, আমকে আম জানি, তাই না? ইংরেজরা এটাকে জানে ম্যানগো ট্রি, ম্যানগো। আচ্ছা, তারপরে ধরেন চাইনিজরা তো অন্য কিছু জানে, চাইনিজ একটা আমের নাম আছে, কোরিয়াতে, কোরিয়াতে আমের আর একটা নাম আছে। তো এই যে আমের নাম এক একটা দেশে এক এক রকমের হইতেছে, এই সব দেশের বিজ্ঞানীরা যখন আম গাছ নিয়ে কথা বলে তখন বুঝতে সমস্যা হয়। তো এই যে তখন যখন এই যে বিজ্ঞানী ক্যারোরাস লিনিয়াস এই পদ্ধতি বানাইছে, তখন ইংরেজরা এত শক্তিশালী ছিল না, আর সারা বিশ্বব্যাপী একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল না, সবাই ইংলিশ জানতো না, ঠিক আছে? সবাই ইংলিশ জানতো না। তাহলে ঘটনাটা কি ঘটলো? তখন এই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বললো যে আমরা বিজ্ঞানীর জাত, আমরা একটা কাজ করি, আমরা সবগুলারে একটা নির্দিষ্ট ডিকশনারিতে আলাদা করি। সেটা কিভাবে করছে? ওই আপনারা যারা বায়োলজি পড়ছে তারা জানে যে উদ্ভিদ বিজ্ঞানে ওই যে গোত্র, প্রজাতি, তারপরে শ্রেণী, আরো কত কিছু আছে, তারপরে শেষে গিয়া হলো এইভাবে নামটা বেরোয় আসছে। ঠিক আছে, এটা হলো দ্বিপদ নামকরণের একটা অংশ, দুই পদ দিয়ে। এর ডিকশনারির মধ্যে ছবি দিছে, এর বৈশিষ্ট্য লিখছে আর এর নাম লিখছে। এখন সব বিজ্ঞানীরা যখন একসাথে বসে আম গাছ নিয়ে আলোচনা করবে, তখন সবাই আম গাছরে আম গাছ নামে চিনবে না, সবাই বলবে যে এটা ম্যানগিফেরা ইন্ডিকা, মানে জাপানিজ, চাইনিজ, তারপরে কোরিয়ান, আর যে ইংলিশ, যে মনে হয় সেই হোক, বাঙালি হোক, কি আবার তুই আবার বাঙালি হোক, সবাই কিন্তু আম গাছটাকে চিনতে পারবে। এই ধরনের নাম প্রবর্তক করছে বলে এই সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। এখানে আমি আবারও বলতেছি, আগেও বলতেছি, ভিডিওটা অফ করে নেন, আগেও বলতেছি যে এইটা একটা তথ্যমূলক ক্লাস হবে। এটা কি হবে? এটা একটা তথ্যমূলক, আমার না, ওই যে হ্যাঁ হ্যাঁ, এটা একটা তথ্যমূলক কোশ্চেন হবে, মানে এখানে প্রচুর পরিমাণ তথ্য দেওয়া হবে, প্রচুর পরিমাণ। তো দেখেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বৃক্ষর নাম হলো ফার্ন। বাংলাদেশের সবচেয়ে উঁচু গাছ হচ্ছে বৈলাম। স্পিরুলিনা এক ধরনের কি, স্পিরুলিনা এক ধরনের শৈবাল। দেখেন এর মধ্যে প্রচুর পরিমাণ কি থাকে, প্রোটিন থাকে, এই প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আর হলো ফ্যাট থাকে, শর্করা থাকে না, মানে গ্লুকোজ থাকে না, এই যে গ্লুকোজ থাকে না। তাহলে আমরা জানি গ্লুকোজ বেশি হলে, রক্তে গ্লুকোজ বেশি হলে কি প্রবলেম হয়? রক্তে বেশি, বললাম একটা গাছের নাম, গাছের নাম, এই আপনার নাম কি? রুবি সরকার। এখন যদি বলে রুবি সরকার কি, তখন আপনি কি বলবেন? বলবেন যে আমার নাম। তো বললাম একটা বৃক্ষের নাম। গ্লুকোজ যদি রক্তে বেশি হয়ে যায়, এটা মেডিকেলের ভাষায় বলা হয় হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসিমিয়া, যেটাকে আমরা ডায়াবেটিস নামে চিনি। মানে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায় তাকে হাইপারগ্লাইসিমিয়া বলে, আর গ্লুকোজ যদি কমে যায় তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে, হাইপোগ্লাইসেমিয়া বলে। এগুলো নিয়ে মনে হয় আপনাদের একটা কোশ্চেন আসছিল দুই ধাপের কোন এক ধাপে। তাহলে এই যে একটা হাইপোগ্লাইসিমিয়া আর একটা হাইপারগ্লাইসিমিয়া, দুইটাই কিন্তু খারাপ, তাই না? দুইটাই খারাপ। যেমন এই গ্লুকোজ, আমাদের রক্তের গ্লুকোজ কন্ট্রোল করে কে? ইনসুলিন নামের একটা হরমোন, ইনসুলিন নামের একটা হরমোন। যখন ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়, যখন ইনসুলিন উৎপাদন ব্যাহত হয়, তখন কি হয়? তখন এই গ্লুকোজের লেভেল উল্টাপাল্টা হয়ে যায়, গ্লুকোজের লেভেল উল্টাপাল্টা হয়ে যায়। আর গ্লুকোজের লেভেল যখন উল্টাপাল্টা হয়ে যায়, তখন আমরা তাকে ডায়াবেটিস বলি। যদি গ্লুকোজ বেড়ে যায় তাকে বলি ডায়াবেটিস, গ্লুকোজ যদি কমে যায় তাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। মানে এই যে মানে গ্লুকোজ ফল করলে মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায়, মানুষ কিন্তু ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি যদি 4 মিনিটের মধ্যে যদি তাকে সুস্থ করতে না পারেন তাহলে সে মারা যাবে। এই জন্য যে মানুষ, যেখানে ডায়াবেটিস রোগী যদি কখনো অজ্ঞান হয়ে পড়ে যায়, টাল খেয়ে পড়ে যায়, তাকে তাড়াতাড়ি গ্লুকোজ বা চিনি জাতীয় মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়, যাতে ও তাড়াতাড়ি গ্লুকোজ লেভেলটা আবার বেড়ে যায়। তাহলে এই হলো ব্যাপার। তার মানে শর্করা কম থাকা মানে কি? যদি কোনো খাবারে শর্করা কম থাকে তাহলে সেই খাবারটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। কারণ ডায়াবেটিস রোগ, দেখেন ভাত আমরা খাইতে কেন মানা করি? কারণ ভাতের মধ্যে সবচেয়ে সহজ পাচ্য শর্করা আছে, গমের মধ্যেও শর্করা আছে, কিন্তু গমের শর্করাটা পাচ্য একটু কঠিন, মানে পাকস্থলীকে কষ্ট করতে হয়, এই কারণে আটা খাইতে বলে, ভাতের বদলে আটা খাইতে বলে। তাও আবার বস্তা বস্তা খাওয়া যাবে না, এটার পরিমাণও আছে। তাহলে গেল এখানে কথাবার্তা। এই যে ডক্টর ফ্লোরা মজিদ একটা শৈবাল আবিষ্কার করছে যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী, সেটা আসলে ওই এই যে এটা ক্লোরেলা, সরি স্পিরুলিনা।
তাই না? ক্লোরেলাও নামে একটা শৈবাল আছে, এই একই কাজ। তারপর জলজ উদ্ভিদ পানিতে ভাসে, কারণ হচ্ছে বায়ু কুঠিরই থাকে। কারণ এই যে দেখেন কচুরি পানা, যদি আপনারা গ্রামগঞ্জে যারা থাকেন তারা যদি এই কচুরি পানার যে পাতা, এই কচুরি পানার যে পাতা এরকম করে ধরেন পাতা থাকে, তাই না? এইদিকে নিচে এরকম থাকে, এখানে যে কাণ্ডটা ফাঁপা থাকে, এই জায়গায় কখনো চাপ দিয়ে দেখেন, এই জায়গায় কখনো চাপ দিয়ে দেখেন, এদিক দিয়ে ফসফস করে বাতাস বাড়ায়। চাপ দিয়ে দেখেন, যদি কখনো চাপ দিয়ে থাকেন আপনারা, তো দেখবেন যে ফসফস করে বাতাস বাড়ায়। কারণ কারণ কি, ওর মধ্যে বায়ু কুঠির থাকে। তো বাংলাদেশে কৃত্রিম ম্যানগ্রোভ বন হচ্ছে চকরিয়ায় অবস্থিত। এই কৃত্রিম ম্যানগ্রোভ আমরা কিছুদিন পরে গিয়ে এই ম্যানগ্রোভ বন কি জিনিস এটা আমরা আগে পড়বো, তারপরে আমি বুঝতে পারবো যে প্রাকৃতিক কি জিনিস আর কৃত্রিম কি জিনিস। এরপরে বলতেছে যে যেসব গাছে পাতা ঝরে না, যেসব গাছে পাতা ঝরে না, কোন ঋতুতে পাতা ঝরে না, তাদেরকে বলা হয় চিরহরিৎ বৃক্ষ। এগুলো প্রচুর তথ্যমূলক প্রশ্ন, আর তথ্যমূলক প্রশ্ন আমি টেনে যাব, আমি অবশ্যই টেনে যাব। এটা জাস্ট পড়ার যতকার পড়া আছে। শৈবাল এবং ছত্রাক মিলা যে গাছ তৈরি হয় তাকে লাইকেন বলা হয়। ক্লোরেলা এক প্রকার আছে, যত এক কোষী সবুজ শৈবাল। এই যত সবুজ শৈবাল আছে সবই সবুজ। আর সবুজ মানে তারা সবুজ, স্বভোজী মানে তাদের খাবার তারা তৈরি করতে পারে। ক্লোরোফিল থাকলেই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে তারা খাবার তৈরি করতে পারবে, তাই না? ইস্ট এক প্রকার ছত্রাক, ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ হচ্ছে শৈবাল। এই যে ক্লোরেলা হচ্ছে 17 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে, এই জন্য একে আদর্শ খাবার বলা হয়। মশবর্গীয় উদ্ভিদের মূল নাই, মূলের পরিবর্তে রাইজোয়াইট থাকে। সুন্দরী উদ্ভিদকে ইংরেজিতে লুকিং গ্লাস ট্রি বলে। পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ জায়ান্ট রেড উড ট্রি। মরফিন তৈরি হয় পপি নামে। মরফিন মানে এটা আসলে হিরোইন। মাঝে মাঝে দেখেন না বাংলাদেশি হিরোইন ধরা পড়ে, এটা আসলে পপি নামের একটা গাছ থাকে। এই পপি গাছে সুন্দর ফুল ধরে, ওই ফুলের মধ্যে ব্লেড দিয়ে কেটে দিলে ফোটা ফোটা কি রস পড়ে, ওই রস দিয়ে এই হিরোইন গুলা বানায়। কাঁঠালের পুষ্পাক্ষ, বীজ, মঞ্জুরি, দণ্ড সব খাওয়া হয়। কাঁঠালের সব খাওয়া হয়। উদ্ভিদ কোষের মধ্যে যে প্রথম খাদ্য সঞ্চয় হয় তার নাম হলো গ্লাইকোজেন। আর যেসব লিউকোপ্লাস্টে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে তাদেরকে অ্যামাইলোপ্লাস্ট বলে। এই যে প্লাস্টিড বা প্লাস্ট আমি পড়বো, আমরা এই যে রক্ত যখন পড়ছিলাম তখন রক্তে একটা কোয়েশ্চেন ছিল যে কোনটি রক্তের উপাদান নয়, ওখানে প্লাস্ট আসছিল। আমি বলছিলাম যে নেক্সট লেকচার যখন পড়বো তখন আমরা দেখতে পারবো যত ধরনের প্লাস্ট আছে সব উদ্ভিদ দেহের জিনিস। তার মানে এটা প্রাণী দেহের রক্তের অংশ না। আপেলকে পোম জাতীয় খাদ্য বলে। বাজারে চিরতা বিক্রি হয়। কালো মেঘ নামের যে গাছ আছে, চিরতা হচ্ছে এক ধরনের ওই ভেষজ ঔষধ। সেটা আগের মানুষ জ্বর আসলে পানির মধ্যে ভিজা রেখে ওই জ্বর খাওয়াইতো, মানে পানি খাওয়াইতো, জ্বর সেরে যেত। এত তিতার তিতা, কালো মেঘ গাছ শুকায়া এটা বিক্রি করে। চায়ের মধ্যে ক্যাফেইন নামের উপকার আছে। চায়ের মধ্যে নট অনলি ক্যাফেইন, চায়ের মধ্যে আরো অনেক ধরনের উপকার আছে। চায়ের মধ্যে আরো অনেক ধরনের উপকার আছে। ক্যাফেইনের কথাটা কেন বলছে, কারণ ক্যাফেইনটা আমাদের মেইনলি চায়ের জন্য লাগে, যেটা যে উদ্দেশ্যে আমরা চা খাই। আচ্ছা আমরা চা খাই কি উদ্দেশ্যে বলেন তো, আপনারা বলেন তো আমরা চা কেন খাই? সব ঘুমায়েন না, কমেন্ট টমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট টমেন্ট করবেন। আপনাদের সবগুলারে আমি আনমিউট করে দিছিলাম, তখন একটু নয়েজ আসতেছিল। চা আমরা কেন খাই এই জন্য মিউট করে দিছি, বলেন। হ্যাঁ দেন। এই যে আমাকে চায়ের অফার করতেছে, কারণ সকাল থেকে আমি ক্লাস নিতেছি, আমি এখন টায়ার্ড, আমার মস্তিষ্ক এখন একটু রেস্ট নিতে চাইতেছে, এই জন্য আমাকে চায়ের অফার করা হইতেছে। তাহলে ঘটনা কি হবে, আমিও বললাম চা দেন। চা খেলে কি হবে, চা খেলে আসলে আমাদের শরীরের মধ্যে চিনিবাদ, চা খেলে আমাদের শরীরের মধ্যে ক্যাফেইন ঢুকবে। আর ক্যাফেইন ঢুকলে লাভটা কি, ক্যাফেইন হলো মানে ব্রেনে রক্ত সংবহন বাড়ায় দেয়। রক্ত সংবহন কি করে দেয়, বাড়ায় দেয়। যদি রক্ত সংবহন বাড়ায় দেয় তাহলে, রক্ত সংবহন যদি বাড়ায় দেয় তাহলে আমরা আমাদের এই একটুখানি কি কি লাভটা কি হয় বলেন। এই মাউস কাজ করে না কেন? হ্যাঁ এখন কাজ করতেছে। আমাদের লাভটা কি হয় বলেন? লাভটা হচ্ছে যে আমাদের ঘুম টুম ধরে না, ক্লান্তি আসে না, একটু শরীরটা চাঙ্গা হয়। এখন আপনারা কেউ কথা বলতেছেন না কেন, প্রবলেমটা কি বলেন? হ্যাঁ, হ্যাঁ। এই আপনারা কি আছেন না নাই, কথা বলতেছেন না কেন? এটা ঠিক করেন। তাহলে যে পাতা কি হয়, পূর্ণতা পাওয়ার আগেই ঝরে যায় তাকে পারমসি বলে। আসি, ওকে থাকেন তাইলে, চুপচাপই থাকেন। চায়ের মধ্যে আরো অনেক অনেক ধরনের ইয়া থাকে, আর চায়ের মধ্যে আরো অনেক ধরনের উপকার পাওয়া যায়, যেমন গ্যালিক অ্যাসিড। বাঁধাকপির
মুকুল, পুরা বাঁধাকপির মুকুল হচ্ছে সবচেয়ে বড় অঙ্গজ মুকুল। উদয় তেল, উদয় কি জিনিস সেটা আমরা আপনাদেরকে আগেই পড়াইছি। তারপরে এই যে আমাদের দেশে ঢেঁকি শাক বা ফার্ন নামে পরিচিত হচ্ছে, সরি ঢেঁকি শাক নামে পরিচিত হচ্ছে ফার্ন। ফার্ন এই যে ফার্ন জাতীয় উদ্ভিদ, যেটা উদ্ভিদ প্রাচীন প্রাচীন উদ্ভিদ, সেটা হচ্ছে ফার্ন। ফণিমনসা গাছের কি হয়, কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। আচ্ছা, যে প্রক্রিয়ায় বৈষম্য বৃদ্ধি ছিদ্রের মধ্যে দিয়ে, এটা আমি একটু দেখেন, এটা ধরেন এটা আপনাদের রুম, ধরে নেন উপকার না উপখার, খার ওই যে অ্যাসিড খার আছে না, ওই খারের মতো একটা মানে জিনিস, উপকার না, হ্যাঁ এটা হলো উপখার। খার একটা পদার্থের নাম। এই যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা এক ধরনের ক্ষারকীয় পদার্থ। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার, কার না। হ্যাঁ, এখন যেটা আমি পড়বো, তাহলে ধরেন কেউ একজন কারো একজন প্রিয়জন বা আপনজন কোন জায়গায় গেছে, ধরেন প্যারিসে ঘুরতে গেছে, গিয়ে একটা সেন্ট বা আতরের বোতল আপনাকে কিনে দিছে, আতরের বোতল। ধরেন সৌদি আরবে গেছে, তাই না, যারা হিন্দু আছেন তাদের ধরেন ইন্ডিয়া গেছে, বেনারস গেছে, গিয়ে এরকম একটা সেন্ট বা আতরের বোতল কিনে এনে দিছে। কিনে এনে দেওয়ার পরে ধরেন আপনি এই ঘরের মধ্যে বসেছিলেন, আপনি এই ঘরের মধ্যে বসেছিলেন, তাই না, এই ঘরের মধ্যে কোথাও বসেছিলেন এই কোনায়, আর আপনার সেন্টের বোতলটা ভুলে আপনি এভাবে খোলা রেখে দিয়েছেন। 5-10 মিনিট পরে কি ঘটনা ঘটবে বলেন তো? আপনার নাকে গন্ধ যাবে না? ঠিক আছে, আপনার নাকে গন্ধ যাবে এই সেন্টের, যাবে নাকি যাবে না? প্র্যাকটিক্যাল কি বলে? ঘ্রাণ আসবে। একমাত্র তানিয়া সুলতানাই জীবিত আছে, আর সবাই ঘুমাইতেছে। আহ এই আর একজনকে পাইছি, রুবি সরকার। কমেন্ট করবেন, 11-12 জন আছেন আপনারা, 12 জন এই রেসপন্স করবেন, তাহলে ক্লাসে আপনাদের ভালো লাগবে। এই যে এখান থেকে যে গন্ধটা আপনার নাকের মধ্যে এইভাবে ছড়াইয়া পড়লো, মানে স্যান্টের অণুগুলা যে আপনার নাকের মধ্যে চলে গেল, এটা কে গেল, কিভাবে গেল, কেন গেল? কেউ কি এখানে তাপ দিছে, চাপ দিছে, স্প্রে করছে, নাকি আপনার এটা ঝাঁকি দিছে, নাকি ঢেলে দিছে? কিছুই করে নাই, কিচ্ছু করে নাই। আপনি এখান থেকে উড়ে উড়ে স্বতঃস্ফূর্ত, এই যে স্বতঃস্ফূর্ত, এই স্বতঃস্ফূর্ত ভাবে যে এদিকে ছড়ায়া পড়লো, স্বতঃস্ফূর্ত ভাবে যে এদিকে ছড়ায়া পড়লো, এইটার ঘটনাটা কি? এই ঘটনার নাম হলো ব্যাপন। দেখেন এই যে আমি চা নিয়ে আসলাম, এই যে চা, এই চাটা যদি এই টেবিলের উপর আমি কিছুক্ষণ রেখে দিই, তাহলে কি ঘটবে বলেন তো? চা ঠান্ডা হয়ে যাবে। মানে প্রকৃতির সবকিছু সমতায় বিশ্বাস করে, যার বেশি আছে সে বিলায় দেয়, সকলের মধ্যে বিলায় দিয়ে সবাই সমান থাকতে চায়। যেমন এই চায়ের কাপের তাপমাত্রা বেশি আছে, ও সবাইকে তাপ দিয়ে এই ঘরের তাপের সমান থাকবে, ঘরও একটু বাড়বে, ও একটু কমবে, কমে সমান থাকবে। তো এই এখানে দেখেন এই যে এই সেন্ট বা আতর যেটাই বলি না কেন, এইটার ঘনত্ব কিন্তু বেশি। এইটার ঘনত্ব কি, দূর, ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব বেশি না? হ্যাঁ, এটার ঘনত্ব বেশি। আর এই বায়ুমণ্ডলের ঘনত্ব কিন্তু কম, এটা পাতলা বা হালকা। এটা হলো হালকা, মানে গ্যাসের এই যে এই সেন্টের ঘনত্ব এখানে বেশি। তো এই তাপ তাপ বেশি হলে যেরকম সে ছাড়াইয়া দেয়, সেন্টের ঘনত্ব বেশি হওয়ার কারণে ও চিন্তা করবে আমি এই পুরো বাতাস পুরো ঘরের মধ্যে ছড়াইয়া পড়ি, আমরা সবাই সমান আকারে থাকি। ঠিক আছে, এই যে ঘনত্ব, অল্প ঘনত্ব থেকে, এই যে অল্প ঘনত্ব থেকে, আচ্ছা একজন বলতেছে কেন স্যার, এটার কারণ কিন্তু আছে, আমি সংজ্ঞাটা পড়াই। এইটারে বলে ব্রাউনীয় গতি নামের একটা জিনিস আছে, ওই ব্রাউনীয় গতির কারণে এই ব্যাপনটা হয়। তো আমরা ওই ব্রাউনীয় গতি এত কঠিন টার্মের মধ্যে না যাই। কারণ হচ্ছে যে আপনাদের এই প্রাইমারিতে আপনার কোশ্চেন আসে 2 থেকে 4টা, গতবার মনে হয় 5টা না 6টা আসছে, আচ্ছা 2 থেকে 6টা। এই 6টা জানার জন্য এত ব্রাউনীয় মোশন, হ্যান মোশন, ত্যান মোশন এত জানার দরকার নাই। আপনারা শুধু এটা মনে করেন যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপনা আপনি ছড়িয়ে পড়ে যে ঘটনাটা, সেটাকে ব্যাপন বলে। আচ্ছা, এখন
আপনি দেখুন চিন্তা করেন, আমি যদি এক গ্লাস পানির মধ্যে একটা কিশমিশ রেখে দিই, এই কিশমিশ কিশমিশ কি দিয়ে বানায়? আঙ্গুর শুকাইলে কিশমিশ হয়। তো কিশমিশের যে রস সেটা ঘন নাকি পানি ঘন, বলেন তো? কোনটা ঘন বেশি? কিশমিশের রস ঘন বেশি নাকি পানি ঘন বেশি? কমেন্ট করেন। কেউ কমেন্ট করে না। পানি ঘন, এই তো ভুল হইলো। জুবেদা আক্তার না জাহিদা আক্তার, আপনি ভুল বললেন। কেননা কিশমিশ থাকে এত বড়, ধরেন এত বড় কিশমিশ, এর মধ্যে পানি আর হলো সুগার আরো অনেক কিছু থাকে। সেই কিশমিশকে যখন শুকানো হয়, রোদ দিয়ে যখন শুকানো হয়, তখন সেটা চুপকায়া এইটুকু হয়ে যায়। তার মানে কি? কিশমিশের মধ্যে রসটা ঘন হয়ে যায়, পানিটাকে উড়ায় দেওয়া হয়। কিশমিশের রস ঘন, এটা আপনি মনে রাখবেন। আপনি বিশ্বাস না হলে কিশমিশ জাতা দিয়ে ভেঙে হাতের সাথে নিয়ে দেখেন, চিনির শিরার মতো চটচটে, আর পানি তো পানি। আপনি যিনি বলছেন তিনি বুঝতে পারবেন। জি কে মার্ক কমিয়ে দিল, এখন কমিয়ে দিল তো আর আমার কিছু করার নাই। ওরা এখন সিলেবাস কেন এরকম করছে সেটা ওরা ভালো জানে, আর আমি এগুলো নিয়ে রিসার্চ করি না। আমার কাজ হচ্ছে যেটা লেকচারে থাকে ওটা আপনাদেরকে ভালো করে বুঝায় পড়ায় দেওয়া। আর কি আসবে কি আসবে না সেটা হলো আপনাদের রিজিকের উপর ভিত্তি ভিত্তি করবে। আমার কাজ হচ্ছে আপনাদের বেসিক ক্লিয়ার করে দেওয়া, যাতে কোশ্চেন গুলো আপনার মুখস্থ, মানে টিটিএম মানে হলো কানা ঘোরা সোজা দৌড় যেন না দেওয়া লাগে, আপনারা যেন বুঝে বুঝে উত্তর দিতে পারেন, ভুল যেন না হয়। তাহলে ঘটনা যেটা ঘটলো, ব্যাপনের সূত্র অনুসারে এই কিসমিসের মধ্যে আছে ঘন, আর এই পানি হলো হালকা হালকা। তাহলে কিশমিশ থেকে রস বের হয়ে পানির মধ্যে যাওয়ার কথা। কিশমিশ থেকে রস বের হয়ে কোথায় যাওয়ার কথা? পানির মধ্যে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে কি ঘটে বলেন তো? একটা কিশমিশকে যদি আপনি ভিজা রাখেন, সকালবেলা কি দেখেন? কিশমিশের মধ্যে সব রস বের হয়ে গেছে, নাকি কিশমিশের মধ্যে পানি ঢুকে সেটা টসটসা হয়ে গেছে? বলেন, এটা আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ কি বলে? এই জন্য তো আমি বলি, আমি তো জেনারেল নলেজ দিয়ে পড়াই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এগুলো তো আপনাদের প্র্যাকটিক্যাল জিনিস। কিসমিস কোনোদিন ভিজা রাখেন নাই পানির মধ্যে, অথবা ভিজা না রাখলেন, লাচ্চা সেমাই রান্না করেন নাই, সেমাইয়ে তো কি কিসমিস দিছেন। লাচ্চা সেমাই বলেন, তারপরে নর্মাল সেমাই বলেন, কিসমিস তো দিছেন। কিসমিসে ফুলে টসটসা হয়ে যায়, দুধের মধ্যে পানির মধ্যে ভিজালে ফুলে টসটসা হয়ে যায়। তাহলে ঘটনা উল্টা ঘটলো, মানে হচ্ছে এই এটা হলো ঘন থেকে হালকাতে যাইতো, এখন উল্টা হয়ে গেল, এখানে হালকা থেকে ঘনর মধ্যে ঢুকে গেল। এই ঢুকলোটা কেন? এই কি কারণে ঢুকলো? দুইটাই ব্যাপনের একটা ঘটনা। উল্টা ব্যাপনকেই বলা হয় অভিস্রবণ, সেটার সংজ্ঞা এখানে দেওয়া আছে দেখেন। এতক্ষণে এখন সংজ্ঞা যদি পড়েন আপনি বুঝতে পারবেন, আর আগে যদি সংজ্ঞা পড়তেন বুঝতে পারলেন না। বলতেছে কি, একটি যে প্রক্রিয়া একটি বৈষম্য ভেদী ঝিল্লি, এটাই হলো সেই জিনিস। যে ব্যাপন না হয়ে, কি হইতেছে? অভিস্রবণ হইতেছে, মানে উল্টা ব্যাপন হইতেছে। কেন? কারণ হচ্ছে এই বৈষম্য বিধি ঝিল্লি, এটার মধ্যে দিয়ে পানি উল্টা দিকে আসে, মানে ঘন থেকে হালকাতে না গিয়ে হালকা থেকে ঘনর মধ্যে ঢুকে যায়। এই দেখেন, হালকা ঘনত্ব দ্রবণ হতে পানি অধিক ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে। ক্লিয়ার? ব্যাপন এবং অভিস্রবণ ক্লিয়ার কিনা একটু বলেন, সংজ্ঞাটা বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত একজন দুজন কমেন্ট করবেন, তাহলে আমি আগায় যেতে পারি। আপনারা কেউ ক্লিয়ার হলে হয়েছে, না হলে নাই, আমার আর কিছু করার নাই। আচ্ছা, ওকে। এখন দেখেন, ঘন পাতা বিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয় কেন? যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী শোষণ করে, এই শোষণ, আচ্ছা দিই এটাই দিই, শোষণ করে। শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে খাবার গ্রহণ করার পরে বডির মধ্যে সেটা পুরানো। অর্থাৎ যে কোনো প্রাণী খায়া দেয়া চলে। সেটা আমি যদি প্রাণী মানে কি, প্রাণী মানে কি, প্রাণী মানে মানুষ টানুষ। আর জীব মানে কি? তাহলে প্রাণী না বলে এটা জীব বলি, তাহলে আরো ভালো হবে। জীব, প্রাণীর গুলো আমরা দেখি, জীবের গুলো আমরা দেখি না। যেমন উদ্ভিদ, উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদকেও খেতে হয়। খাইলে কি ঘটনা ঘটে? আমরা যখন খাবার খাই তখন সেটা গ্লুকোজ হয় রক্তের মধ্যে দিয়ে গিয়া আমাদের রক্তের চাপটা তো পড়াইছি,
তাই না? রক্ত অক্সিজেন খাবার টাবার পরিবহন করে। তাহলে সেটা আমাদের কোষের মধ্যে গিয়ে বার্ন হয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। উদ্ভিদও কার্বন ডাই অক্সাইড ছাড়ে, কিন্তু উদ্ভিদ আর একটা কাজ করে, সেটা হলো সালোক সংশ্লেষণ বিক্রিয়া দিয়া অক্সিজেন তৈরি করে। তাই উদ্ভিদ মানে খায়ও, উদ্ভিদ বানায়ও, কিন্তু মানুষ কিন্তু খালি খায়, বানাইতে পারে না। যত প্রাণী আছে উদ্ভিদ বাদে, সবুজ উদ্ভিদ বাদে, মানে যাদের ক্লোরোফিল নাই, এর কোনো প্রাণী খাবার বানাইতে পারে না। আপনি দেখতে পারেন, চিন্তা করতে পারেন, আর আমি খাবার বানাইতে পারি কিনা। আপনি বলতে পারেন যে যারা গৃহিণী আছে বলে কি স্যার, খাবার বানাইতে পারি না মানে? সারাদিন তো রান্নাঘরেই থাকি, তাহলে আমি করিটা কি? আমি যদি সারা রান্না না বানাই, তাহলে সারাদিন না আমি রান্নাঘরে করিটা কি? রান্নাঘরে আপনি কি করেন আমি বলি। রান্নাঘরে আপনি ফুড প্রসেস করেন, সোজা কথা, প্রসেস করেন, আপনি খাবার বানান না। কারণ আপনি বানান না কেন দেখেন, ওই যে আপনি যে ধরেন ভাত রান্না করতেছেন, চাল কি আপনি বানাইছেন? চালকে প্রসেস করছেন, পানি দিয়ে জাল দিয়ে ভাত রান্না করছেন। আপনি ধরেন আলুর তরকারি রান্না করছেন, আলু কি আপনি বানাইছেন? মাংস কি আপনি বানাইছেন? মাংস গরু বানাইছে। গরু কিভাবে বানাইছে? ঘাস খেয়ে বানাইছে। তার মানে কি, যাই করেন না কেন আপনি খাবার প্রসেস করেন, মানে আপনি খাবারের স্বাদ বাড়ান, খাবারের ডেকোরেশন করেন, খাবারের ভিন্নতা আনেন। আসল খাবারটা বানায় উদ্ভিদ। কিন্তু উদ্ভিদ রাতের বেলা যখন সূর্য না থাকে, কিছুক্ষণ পরেই আমরা পড়বো সালোক সংশ্লেষণের মধ্যে গিয়ে, তখন কিন্তু উদ্ভিদ খাবার বানাইতে পারে না, তখন উদ্ভিদ খাবার খায়। তো এই কারণে তখন খাবার খাইলে অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে ছাড়ে, আর অধিক পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছাড়লে পরিবেশ দূষিত হয়। তখন এটা আপনি এই ধরনের জায়গায় ঘুমানো ঠিক না। এরপরে প্রশোধন দেখেন, উদ্ভিদের পাতা থেকে প্রচুর পরিমাণ বাষ্প আকারে উদ্ভিদ পানি বা জলীয় বাষ্প ছেড়ে দেয়, এটাকে প্রশোধন বলে। কিছুক্ষণ পরে আমরা সালোক সংশ্লেষণ বিক্রিয়া যখন পড়বো, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশোধন তিন প্রকার হয়। এটা হলো পাতা দিয়ে হয়, যেটার পত্র রন্ধিও বলে। আর হলো কিউটিকল দিয়া হয়। কিউটিকল হচ্ছে উদ্ভিদের গায়ের মধ্যে যে ফাটা ফাটা অংশ থাকে সেগুলা। আর কিছু হয় হলো কাণ্ড দিয়া, লেন্টিকুলার দিয়ে, কাণ্ডের মধ্যে সবুজ অংশ থাকে সেগুলো হয়। তার মানে পত্র রন্ধিও হয় হচ্ছে 90 থেকে 95%। শীতকালের বায়বীয় অংশ থেকে পানি হারায় ব্যাপন প্রক্রিয়ায়, এগুলো আমার তথ্য নির্ভর পড়াশোনা। এরপরে হলো কোশ্চেনের উত্তর দেন আপনারা, উত্তর দেন। ওটা আগেরটার উত্তর দেন নাই কেন? ওটা তো আশা কোশ্চেন, অনেকেই তো পারতেন। এটার উত্তর দেন। উদ্ভিদ সহজে বাঁচতে পারে কারণ কি? কারণ কি? একজন মাত্র উত্তর দিয়েছেন, বাকি 10 জন কি করতেছেন? সবাই কমেন্ট করেন। করবে না, যাক গা, সমস্যা নাই। আচ্ছা, উদ্ভিদের যে প্রাণ আছে, এই দেখেন, এটা আপনাদের 2019 সালে চতুর্থ ধাপে চলে আসছিল। উদ্ভিদের যে প্রাণ আছে এটা কে প্রমাণ করছে? যেটা না পারেন সেটার উত্তর দিবেন। না পারলে, আমি তো ওটা পড়াইছিলামই, ওটা তো পারার কথা, দেখছেন? এটা কিন্তু 2019 সালে চলে আসছে। নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ? এই যে এখানে একটু প্রসেস অফ এলিমিনেশন কাটাবেন। শন, পাট সব একই জাতীয় উদ্ভিদ, এরা চিনি উৎপাদন করে না। কেনাফ, এটাও একটা এই শন জাতীয় উদ্ভিদ। এটা আর এটা বাদ, এই যে বিট বা সুগার বিট, এই সুগার বিট বা বিট রুট, এগুলা এগুলা নামে আপনি চিনেন। সুগার বিট, এটা দিয়ে চিনি বানায়। এটা দিয়ে কি করে? চিনি বানায়। রেসপন্স ভেরি ব্যাড। মিউকর কি? এই দেখেন, 2014 সালে আসছে, এটা আমি পড়াইছি আপনাদের। রেসপন্স ভেরি ব্যাড, এটা এক্সপেক্ট করি নাই। মিউকর কি বলেন? এই সবাই বলেন। পারেন না? না পারলে ভুলভাল বলেন। মিউকর কি একবার ওই সামনে ক্লাসের মধ্যে বলে দিছি, আপনারা একটু মনোযোগ দিয়া ক্লাসটা করেন। আর যদি মনে হয় যে না, মনোযোগ দিয়ে আমার ক্লাস করার দরকার নাই, তাহলে আর ক্লাসে থেকে কি করবেন? ক্লাস থেকে বের হয়ে যান। বের হয়ে আপনার যে কাজ আছে সেই কাজ করেন। কারণ সময় নষ্ট করে তো লাভ নাই। আপনার সময় ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে পড়াইতেছি, আপনি এই 10 জন থাকলেও আমাকে টাকা দিবে, একজন থাকলেও আমাকে টাকা দিবে। কিন্তু আপনি যদি পড়াশোনা না করে এখানে বসে বসে টাইম নষ্ট করেন, আপনাকে কিন্তু কেউ টাকা দিবে না, উল্টা আপনার লস হয়ে যাবে। আপনি বরং এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সো দ্যাট সবাই রেসপন্স করেন। ক্লাসে যতক্ষণ থাকবেন 2টা ঘন্টা কিছু শেখার চেষ্টা করেন। এখান থেকে অনেক কিছু পড়া হয়ে যাবে, এখান থেকে অনেক কিছু পড়া হয়ে যাবে। এই যে 12 সালে আসছিল, শৈবালের বৈশিষ্ট্য কি বলেন? এখন আমি 10টা কমেন্টই চাই। 10 জন আছেন তো, 10টা কমেন্টই চাই, বলেন শৈবালের বৈশিষ্ট্য কি? আচ্ছা ঠিক আছে, অনেকেই উত্তর দিছেন,
অনেকেই উত্তর দিচ্ছেন এটা স্বভোজী। নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? এটা কিভাবে বলবেন বলেন? সপুষ্পক উদ্ভিদ নয়, এর মধ্যে আপনি অনেকগুলা গাছ চেনেন আর একটা গাছ আপনি চিনেন না। এটার উত্তর দিবেন কিভাবে? প্রসেস অফ ইলিমিনেশন প্রয়োগ করে, যেটা আমি আপনাদেরকে শিখাইছি। পিও কে দেখেন, আম গাছে ফুল ফোটে আমরা সবাই জানি, শিমুল গাছে ফুল ফোটে, পেয়ারা গাছেও ফুল ফোটে। এগারি গাছ কি? এটা আমি চিনি না, চেনার দরকারও নাই। তিনটা যেহেতু কাটা, সঠিক উত্তর আমার এটা। এগারি গাছ হলো এক ধরনের ছত্রাক, সপুষ্পক না, এটা অপুষ্পক উদ্ভিদ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটা? এইটা বোঝার আগে আমার ম্যানগ্রোভ বন বোঝা লাগবে। আচ্ছা, ম্যানগ্রোভ বন কি জিনিস এটা আপনারা বুঝেন? আর কেন ম্যানগ্রোভ বন নিয়ে এত লেখালেখি? অন্য কোনো বন তো চট্টগ্রামেও তো বন আছে, মধুপুরেরও বন আছে, তারপরে বান্দরবানেও বন আছে, রাঙামাটিতেও বন আছে, খাগড়াছড়িতেও অনেক বন আছে। তাহলে এই যে এত কিছু বাদ দিয়ে শুধু ম্যানগ্রোভ বন বা সুন্দরবন একজন বলতেছে, এটা নিয়ে কেন এত টানাটানি? বলেন তো দেখি কি সমস্যা? এটার বৈশিষ্ট্য কি? এটা কেন কেন স্পেশাল? কেন এটা নিয়ে সারা বিশ্বের মানুষ গবেষণা করে? এটা আমরা একটু আজকে জানবো। হ্যাঁ, আপনারা কখনো আগে জানতেন কিনা জানি না, এখন দেখেন। এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের ছবি। এখানে দেখেন, একটা বাঘের ছবি দিছে আর একটা গাছের ছবি দিছে। এই গাছের মধ্যে দেখা যাইতেছে এই লম্বা 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 কাটার মতো কিছু দাঁড়ায় আছে, এরকম খাড়া হয়ে আছে। তো এই ম্যানগ্রোভ বন কোনগুলা? ম্যানগ্রোভ বন হচ্ছে এমন একটা বন যে বনের মধ্যে, দিনের 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 একটা দিনের একটা নির্দিষ্ট টাইম লবণাক্ত পানি আসবে। লবণাক্ত পানি আসবে। হ্যালো, হ্যাঁ লাবণী বলো। আছি ভালো, আমি একটা ক্লাসে আছি, যে তোমার একটু রাতে ফোন দিই। আচ্ছা, সরি, আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছিল, কলেজ ফ্রেন্ড, অনেকদিন পরে ফোন দিয়েছিল, কথা হবে পরে। তো এই যে লবণাক্ত পানি, নির্দিষ্ট পরিমাণ একটা দিনের একটা নির্দিষ্ট টাইম লবণাক্ত পানিতে, সেটা কি থাকে বলো তো? এইটা লবণাক্ত পানিতে ডুবে থাকে। তো এরকম বনকে বলা হয় মানে ম্যানগ্রোভ বন। কিন্তু ম্যানগ্রোভ বন তো বলে, এটা চাপায় দেন আরো বড় করে দেন। ম্যানগ্রোভ বন তো বলে, কিন্তু এটা নিয়ে এত চিন্তা ভাবনা কি? আচ্ছা, আপনাদের বাসায় যদি কারোর মানে গাছ টাছ থাকে, ছোট গাছ বা টপ টপ থাকে, ওখানে যদি আপনি প্রতিদিনে একবার করে বা দুইবার করে যদি লবণ পানি দেন, বলেন তো ওই গাছ বাঁচবে? একটু কমেন্ট করে জানান তো। আরেকজন হারায় গেছে, ওই গাছ বাঁচবে? আজকের পড়ায় এমনিতেই তথ্য নির্ভর পড়া হবে, এইরকম ইন্টারেস্টিং বা বোঝার কিছু হবে না। বাঁচবে না, অনেকেই উত্তর দিছে বাঁচবে না। তাহলে দেখেন, যে লবণ পানি আপনি দিনে দুইবার দিলে বা একবার দিলে, 2 দিন দিলেই মরে যায়। আর এটা বছরের পর বছর, হাজার বছর হলে, হাজার বছর হইল এই লবণাক্ত বনটা টিকে আছে, এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। এইটাই হলো আশ্চর্যজনক বিষয়, এটাই হচ্ছে গবেষণার বিষয়, এটাই হচ্ছে চিন্তার বিষয়, এটাই হচ্ছে এক্সেপশনাল। এই কারণেই এই বন নিয়ে এত কথাবার্তা, আর কিছু, আর কোনো কারণ নেই। এই বনের মধ্যে টাইগারদের রাখছি, এটাও একটা গবেষণার বিষয়। কারণ লবণাক্ত প্রাণীতে কোনো প্রাণী বাঁচার কথা না, সেখানে টাইগার, হরিণ টরিন সব বেঁচে আছে। মানে বিশাল একটা ইকোসিস্টেম, এটা নিয়ে গবেষণা করে। এখন এই পানিতে বাঁচে না কেন? কারণ হচ্ছে দেখেন, এই এই শিকড়ের উপর যখন পানির মধ্যে থাকে, লবণাক্ত পানির মধ্যে ডুবে থাকে, ডুবন্ত অবস্থায় থাকে, তখন গাছ শ্বাস নিতে পারে না, অক্সিজেন নিতে পারে না। গাছ তো নর্মালি মাটি থেকে বা এই শিকড় দিয়ে অক্সিজেন গুলা নেয়, কিন্তু অক্সিজেন নিতে পারে না তখন, বা পানি পানি নর্মাল পানি খেতে পারে না, তখন গাছ কিন্তু বাঁচতে পারে না। বাঁচতে যখন পারে না, তখন এই গাছ কি করবে? এইদেরকে আল্লাহ এদেরকে এমন একটা মানে কি বলবো, ওটার নাম কি, আরে ভুলে গেলাম, খাপ খাওয়ানোর যে পদ্ধতি, ইভলিউশন, এটাকে বাংলায় কি বলে? সার্ভাইভাল দ্য ফিটেস্ট। তো বাংলাটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, সেই এমন ভাবে তাকে চেঞ্জ করে নিছে, ইভলিউশন করে নিছে, যে সে এই এই শিকড় থেকে এরকম লম্বা লম্বা এই বড় বড় শিকড় উঠাই দিছে, যে পানি যখন আসবে, পানি এই পর্যন্ত আসবে, যদি আরো উপরে ওঠে, ওই শিকড় আর একটু বড় হয়ে যায়।
পানির উপরে এই শিকড়গুলা, এই সাদা সাদা শিকড়গুলা ভেসে থাকে এবং তখন ওই গাছগুলা ওই শিকড় দিয়ে শ্বাস নেয়। এই কারণে এই ধরনের গাছকে শ্বাসমূল বলা হয়। সুন্দরবনে যত গাছ আছে সব গাছেরই এরকম শ্বাসমূল আছে, এই জন্য ওরা এই লবণাক্ত পানিতে বেঁচে থাকে। আর এই কারণে এই 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 ম্যানগ্রোভ বন নিয়ে এত কথাবার্তা। তাহলে যেটা বোঝা গেল যে যে ম্যানগ্রোভ বন এমন একটা বন যেটা উপকূলীয় অঞ্চলে অবস্থিত হবে এবং দিনের একটা নির্দিষ্ট টাইম সেটা পানির মধ্যে ডুবে থাকবে। সেটা কোথায় ডুবে থাকবে? পানির মধ্যে ডুবে থাকবে, আবার নির্দিষ্ট টাইম পরে পানি থেকে বের হয়ে আসবে। এরকম বনকেই ম্যানগ্রোভ বন বলে। আর এই ম্যানগ্রোভ বনই হচ্ছে সেই আশ্চর্যজনক বন। এটা এই জন্য নিয়ে এটা কথা। এখন এই সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণটা আমি একটু আগে যাই, আগে গিয়ে এটা একটু বুঝাই। দেখেন, এটা হচ্ছে আমার পাতা, এটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আর ইম্পর্টেন্ট বোঝার কিছু নাই, এরপরে সব মুখস্থ নির্ভর পড়া। একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, এখানে হচ্ছে পাতা। এই পাতাকে যদি আমি এরকম বড় করি তখন সে এত বড়, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এরকম দেখা হয়েছে। তারপরে এটাকে আরো ছোট অংশে দেখা হয়েছে, দেন এটা আসছে। এটার নাম হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট থাকে এটার মধ্যে। এই প্লাস্টিডের মধ্যে থাকে ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট। এখানেই মেইনলি ক্লোরোফিল থাকে। আর এখানেই মেইনলি একটা রিয়াকশন ঘটে, যে রিয়াকশনকে বলা হয় জীব জগতের রান্নাঘর বা জীব জগতের খাবার তৈরির কারখানা। ঠিক আছে, এটা হচ্ছে জীব জগতের রান্নাঘর বা জীব জগতের খাবার তৈরির মানে কারখানা। এখানে কি করে? এই যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, আর হচ্ছে মাটি থেকে পানি নেয়, H2O, এই যে পানি নেয়। পানি নিয়ে এই যে সূর্যের আলো আর হলো ক্লোরোফিল, এই দুইটার উপস্থিতি, অর্থাৎ আলো লাগবে ক্লোরোফিলও লাগবে, কেমিক্যাল রিয়াকশন করে এই যে গ্লুকোজ তৈরি করলো। এটা হচ্ছে খাবারের মেইন উপাদান, প্রথম উপাদান। এরপরে এই গ্লুকোজ বিভিন্ন ফরমেট হয়ে ফল হয়, রস হয়, এই হয় সেই হয়, অনেক কিছুই হয়। এই হলো খাবার। সাথে আমি পাইলাম কি? পাতার মধ্যে পাইলাম পানি। এই পানিটা এরকম বাষ্প হয়ে পাতা দিয়ে উড়ে যায়, সেটাকে আমরা প্রসেদন বলি। প্রসেদন বলি, সেটাকে আমরা প্রসেদন বলি, বা যাই হোক প্রসেদন, যেটা কিছুক্ষণ আগে পড়লাম। আর তৈরি হয় অক্সিজেন গ্যাস। আর তৈরি হয় কি? অক্সিজেন গ্যাস, যে গ্যাসটা আমাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। এখন দেখেন, এই যে আরবের মরুভূমি আর বাংলাদেশের তৃণভূমি, এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? তাই না? আরবের মরুভূমি আর বাংলাদেশের তৃণভূমি, এটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় বলেন তো? মেইন ডিফারেন্সটা হচ্ছে, দেখেন ওখানে গাছপালা নাই, আমাদের এখানে গাছপালা আছে। ওখানে এই কারণে বৃষ্টি হয় না, আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। গাছপালা যদি থাকে তখন এই যে জলীয় বাষ্প আকাশে ছাড়ে, বাতাস খুব ভারী হয়, কি বলবো, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং বৃষ্টি হয়। এবং আপনারা বনের মধ্যে যদি কখনো যান, দেখবেন যে আপনাদের ভ্যাপসা টাইপের গরম লাগে। ভ্যাপসা টাইপের গরম লাগে, মানে কেমন জান অস্বস্তিকর একটা গরম লাগে। তার কারণ ওখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে কি হইলো, সালোক সংশ্লেষণ বিক্রিয়া কিভাবে হলো, কেন হলো, এবং এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা ছাড়া পৃথিবীতে কোনো খাবার থাকতো না, জীব জগতও টিকতো না। ওকে, তাহলে আমরা একটু আগাই। এটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এই দেখেন সালোক সংশ্লেষণ কোথায় হয়, এরপরে কি তৈরি হয়, এগুলো নিয়ে কথা আছে। এগুলো সব এই এক বিক্রিয়ার মধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই যে কোনো এক ক্লাসে আপনাদেরকে এই বেনি বেনি আস হ কলা পড়াইছি না? বেগুনি, নীল, আসমানি, হলুদ, তাই না, কমলা, লাল। তার মধ্যে দেখেন এই যে সবুজ আর হলুদে সালোক সংশ্লেষণ 0, মানে সবচেয়ে কম, সবচেয়ে কম। এরপরে এদিক থেকে যত এদিকে যাবেন সালোক সংশ্লেষণ তত বেশি হবে, বেশি হবে। অর্থাৎ বেগুনি আলো হচ্ছে নীল আলোতে বেশি, নীল আলো হচ্ছে আসমানিতে বেশি, আসমানিতে কমলা বেশি, কমলা থেকে লাল আলোতে বেশি। এজন্য বলছে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি হয় হচ্ছে লাল আলোতে। আর সবচেয়ে কম হয় হচ্ছে ওই যে সবুজ এবং হলুদ, হয়ই না, 0, তাই না? আর যদি হওয়ার ক্ষেত্রে কম হয় এইটা, এই 0, মানে 0-র চেয়ে কম তো আর কেউ নাই, তাই না? 0-র চেয়ে কম তো আর কেউ নাই। ক্লোরোফিল নাই ছত্রাক বা ব্যাঙের ছাতায়। ব্যাঙের ছাতা এক ধরনের উদ্ভিদ, কিন্তু দেখেন ওটা সাদা কালারের, কারণ হচ্ছে ওর মধ্যে ক্লোরোফিল নাই। ক্লোরোফিল নাই, ব্যাঙের ছাতা তো আপনারা সবাই দেখছেন। প্রশোধন কিভাবে হয় সেটাও বলি। আর এই যে আমি সালোক সংশ্লেষণ বিক্রিয়াটার কথা বললাম, এই বিক্রিয়াতে এই মাত্র 3 থেকে 6%, 3 থেকে 6% রাসায়নিক শক্তিতে পরিণত হয় সূর্যের আলোর, মাত্র 3 থেকে 6%। এটা একটা ব্যাখ্যা গেল। এবার এটার উত্তর দেন, বলেন
সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কোন আলোতে? এই উত্তর দেন এটা। বেশি হয় কোন আলোতে? এটার উত্তর কিন্তু আপনারা দিছেন লাল আলোতে, তাই না? লাল আলোতে। এখন যদি আমি এই লাল আলোটা বাদ দিয়ে, এই লাল আলোটা বাদ দিয়ে এখানে যদি লিখতাম হলুদ, তাহলে এটার উত্তর কি হইতো আপনারা একটু দেন। আমি একটু বাইরে থেকে আসতেছি 2 মিনিট। হ্যালো, কি অবস্থা বলো? আগের উত্তরে দেখা গেল আপনারা সবাই মোটামুটি সঠিক উত্তর দিছেন, কিন্তু এই উত্তরে আর বেশি দিতে পারতেছেন না। হ্যাঁ, এই উত্তরে আপনারা আর বেশি দিতে পারতেছেন না। এর কারণটা কি বলেন তো? এর কারণ হচ্ছে যে আপনারা কোশ্চেনটা আগে বুঝে পড়েন নাই। এখন একটু চিন্তা করেন যে আমি তো বলেই দিলাম যে এই যে বেনি আ, এই স হ কলা, তাহলে এই দুইটা জিরো, এই দুইটা জিরো, এই দুটো হচ্ছে জিরো। আর এইদিকে আমি যত যাব তত বাড়বে। তাহলে এই সবুজ আলো জিরো, হলুদ আলো জিরো। তাহলে আমার এই দুইটা আলোর মধ্যে বেশি কোনটাতে, এটা চিন্তা করতে হবে। কোনটাতে বেশি এটা চিন্তা করতে হবে। বেগুনি হলো কম, তার চেয়ে বেশি নীলে। সুতরাং এটা সঠিক উত্তর হবে খ। ক আর গ না। এই তানিয়া সুলতানা আপনি ভুল উত্তর দিতেছেন, এটা বুঝে উত্তর দেন। হ্যাঁ, তা আবার তোমার দাস বলছে হয় না। অবশ্যই হয়, বেগুনি নীল আসমানি সবগুলাতেই হয়, কমলা লাল সবগুলাতেই হয়। তার মধ্যে সবচেয়ে বেশি হয় লালে, তারপরে কমলা, তারপরে আসমানি। তাহলে তাহলে বুঝতে পারছেন রাজিয়া সুলতান আপনারটা হইতে পারে, আমি আপনার কমেন্ট উপরে উঠে গেছে। যাই হোক, যারা খ উত্তর দিচ্ছেন তাদেরটা ঠিক আছে, কিন্তু এইভাবে বুঝে দিতে হবে, বুঝে দিতে হবে, তাই না? বুঝে দিতে হবে। এখন ধরেন এই কোশ্চেন এরকমই আছে, কোশ্চেন এরকমই আছে, খালি পড়লে হবে? এখানে বললো সবচেয়ে কম, সবচেয়ে কম। সব থেকে কম হয় কোনটাতে এবার বলেন? সবচেয়ে কম হয় কোনটাতে? দুইজন উত্তর দিছেন, আরগুলো দিবেন না? একজন বেগুনি দিছেন। হ্যাঁ, ওকে, মোটামুটি সবাই সঠিক উত্তর দিছেন। দেখেন, বেগুনি হবে না, বেগুনি হবে না, বেগুনি নীল সবচেয়ে কম, কিন্তু এই যে সবুজ আর হলুদে তো জিরো। তো এই কমের চেয়ে জিরো ছোট না? সবচেয়ে কম কে? জিরো না? সবচেয়ে কম কে? জিরো না? তাহলে যদি বলতো যে শূন্য হয় কোনটাতে, যদি বলতো যে শূন্য হয় কোনটাতে, তাহলেও এটা উত্তর হইতো সবচেয়ে কম হবে এটা, সবচেয়ে কম হবে এটা। আর এটা যদি না থাকে, তাহলে এই কোশ্চেনটার মধ্যে দেখেন, এই কোশ্চেনটার মধ্যে দিয়ে কত কোশ্চেন করা যায়, একটু ঘুরে পেঁচায় করলে আপনারা উত্তর দিতে পারেন না। কারণ হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার না, এই জন্য বেসিক ক্লিয়ার করে পড়বেন। আর আমি এই যে এত বারবার বলি আপনাদেরকে যে ওনলি কোশ্চেন সলভ করে আপনারা প্রাইমারি চাকরি পাবেন। আমার দেখা অনেকেই প্রাইমারি চাকরি পেয়েছে, আমার ওয়াইফও প্রাইমারির মাস্টার, হয়তো আপনারা শুনে থাকবেন। তো শুধুমাত্র জব সলিউশন সলভ করলেই পারবেন, কিন্তু পড়তে হবে কিভাবে? এই কোশ্চেনের ফাঁক ফোকর ধরে,
যে কোশ্চেন উল্টায় পাল্টায় দিলেও আমি যেন পারি। এইটা কেন হইলো, এই কোশ্চেনের উত্তর এটা, এইটা পড়া এত ইম্পর্টেন্ট না। আপনাদের পড়া ইম্পর্টেন্ট হচ্ছে এই উত্তরটা কেন হলো এটা জানা। আর সেকেন্ড হচ্ছে আপনার এটা বুঝতে হবে, কি বুঝতে হবে বলেন তো, এটা জানা। আর সেকেন্ড হলো বুঝতে হবে আর বাকিগুলো হলো না কেন, বাকিগুলোর কারণ কি, এটা হলো ব্যাখ্যা করে পড়া, বুঝে পড়া। মুখস্থ করেন, তারপরে মুখস্থ করেন, সমস্যা নেই। কিন্তু না বুঝে মুখস্থ করলে এই যে কোশ্চেন ঘুরে দিলে আর উত্তর দিতে পারবেন না। তো বুঝতে পারছেন এর উত্তর কিভাবে দিবেন বা পড়া কিভাবে পড়বেন, এইভাবে পড়বেন, তাহলে আপনাদের কাজে লাগবে। ক্লোরোফিল ছাড়া ড্যাশ সম্পন্ন হয় না, ক্লোরোফিল ছাড়া কি সম্পন্ন হয় না বলেন? ক্লোরোফিল কিসের জন্য দরকার হয়, এটার উত্তর তো আপনারা পারবেন। রাসায়নিক বিক্রিয়া দিয়ে কত কিছু দিয়ে কত ভাবে বুঝাইলাম। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই মোটামুটি উত্তর দিছে খ, সালোক সংশ্লেষণ হয় না। ক্লোরোফিল বিহীন উদ্ভিদ কোনটা, এটাও পড়াইছি কিছুক্ষণ আগেই পড়াইছি, যে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ কোনটা। ব্যাঙের ছাতা, এটা সবাই জানি। তারপর হচ্ছে প্লান্ট নিউট্রিশন, দেখেন প্লান্ট নিউট্রিশন বা প্লান্ট পুষ্টি, পুষ্টির কথা আমরা এর আগেও পড়ছি, যে খাবার যখন পড়লাম তখন শিখছি যে মানুষের শরীর যেভাবে খাবারটা গ্রহণ করে এবং সেটা শরীরে বিভিন্ন কাজে লাগায়, শরীর বৃত্তীয় কাজে লাগায়, সেই ঘটনাকে পুষ্টি বলে। যে প্লান্টের নিউট্রিশন ওইটা, তো প্লান্টের নিউট্রিশন ওই একই কথা। এরপরে দেখা গেছে কি এর জন্য অজৈব উপাদান লাগে হচ্ছে 60টা। এই 60টা অজৈব উপাদানের মধ্যে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 16টা। সেই 16টাকে আবার দুই ভাগে ভাগ করছে, এটা হলো মুখ্য উপাদান আর একটা হলো গৌণ উপাদান। এই যে মুখ্য উপাদান আর হচ্ছে গৌণ উপাদান। তো এই মুখ্য উপাদান আছে 10টা। মুখ্য উপাদান কয়টা আছে? 10টা। আপনাদের যে লেকচার শিট আছে ওখানে গুনে দেখেন, এই যে এইভাবেই দেওয়া আছে, কয়টা আছে বলেন তো, কয়টা আছে এখানে? উপরে লাইনে 10টার বলা আছে যে মুখ্য উপাদান 10টা, কিন্তু এর মধ্যে লেখা আছে কয়টা গুণে কেউ জানেন না, যে লেকচার শিটের মধ্যে 10টার জায়গায় 9টা লেখা আছে। আর একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেই হলো ফেরাস। ফেরাসটা আপনাদের লেকচার শিটে থাকার কথা না, আমি যেটা যতটুকু দেখছি, ঠিক আছে। তো এই 9টা আর একটা হলো এই এই ফেরাস, মানে হলো 10টা। এই 10টা হলো মুখ্য উপাদান। এই 10টা এখন কিভাবে মনে রাখা যায়, মনে রাখার বিভিন্ন কৌশল আছে। আমরা ছোটবেলায় আমাদের বইয়ে লেখা ছিল এরকম, আমাদের এই বায়োলজি বইয়ের মধ্যে লেখা ছিল MgK ক্যাফে ফর এই নাইস সপস, এর মধ্যে 10টা আছে, খুঁজে দেখেন। CHOPS, আচ্ছা CHOPS সপস, এটা কাটা। ওখানে 5টা আছে, সিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর হলো সালফার। আর Mg হচ্ছে ম্যাগনেসিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, সিএতে ক্যালসিয়াম, এফিতে ফেরাস আর এন ফর নাইট্রোজেন। এই হলো 10টা। MgK ক্যাফে ফর নাইস সপস, এটা হচ্ছে আমরা এইভাবে মুখস্থ রাখতাম। এটা আপনাদের যে এইভাবে মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা নাই। আর বাকি এই 6টাকে বলা হয়, এটা আর একটা উপাদান, এই যে এমজি সপস কে চায় না, মানে সপস তার পছন্দ হয় না। এইভাবে অনেক উপাদান আছে। গৌণ উপাদান মুখস্থ করবেন কিভাবে, এই শর্টকাট নিয়ে আপনারা অনেক কথা বলেন, আমি শর্টকাটে বিশ্বাসী না। আমি কখনো শর্টকাট কাউকে বলিও না। আমি যদি আমার দরকার হয় আমি আমার মতো শর্টকাট বানাইয়া পড়ছি, আমি কারো শর্টকাট ফলো করি না, ঠিক আছে। এটা 9-10-এ পড়ছিলাম, এই জন্য ওটা মনে আছে। তো আপনারাও এই যে গুগলের যুগ, আপনারাও অনলাইনে ক্লাস করেন, তার মানে সবারই নেট আছে। তো আপনারা এই যে গৌণ উপাদান মনে রাখার কৌশল লিখে যদি সার্চ দেন, প্রথম অপশনে যা পাবেন তাতেই যান। এই যে ফেসবুকের মধ্যে আপনাদের সবারই আইডিয়া আছে, ঢুকে দেখবেন এই যে ম্যাম বোধহয় আমাক টানছে, আরো কত কিছু, অহনা ক্যাপসিকাম খেয়ে আমাকে ফলো করলো, হ্যান ত্যান অনেক কিছু আছে। আপনার যেটা ভালো লাগে এটা মুখস্থ করে নিয়েন, আর যদি ভালো না লাগে নিজের মতো করে বানায় নিয়েন, এটা হলো বেস্ট, ঠিক আছে। কাজেই শর্টকাটের জন্য টিচারদের সাথে চিল্লাচিল্লি করবেন না। শর্টকাট নিজের কাছে, আমার শর্টকাট আমার কাছে, আমার দুর্বলতা আমি জানি। নিজে তৈরি করে নিবেন, কোনোদিন ভুলবেন না, কাজে লাগবে। আচ্ছা, আর শর্টকাট দিয়ে কখনো কিছু হয়ও না। পুষ্টি উপাদানের মধ্যে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে হলো কার্বন আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আসলে। পানি থেকে গ্রহণ করে হাইড্রোজেন আর অক্সিজেন। পাতা ঝরে পড়ার জন্য দায়ী অ্যাবসিবিক অ্যাসিড। পটাশিয়ামের প্রধান কাজ পাতাকে সতেজ রাখা। তবে নিচের আলোচ্য বিষয়, কিসের অভাবে ফলের পরিপক্ক বিলম্ব হয়, ফলের পরিপক্ক বিলম্ব হয়, এগুলো সব মুখস্থ নির্ভর পড়া, এখানে বোঝার কিছু নাই। জিঙ্কের অভাবে, জিঙ্ক যদি না দেন ফলের মানে পরিপক্ক বিলম্ব হবে। দেখবেন যে একটা গাছে ফল আসতে পাকতেছে না, তখন একটু দস্তা সার দিবেন, দস্তা জিঙ্ক সার দিয়ে দিবেন, ফল তাড়াতাড়ি পেকে যাবে, ঠিক আছে।
এরপরে দেখেন গাছের যে খাদ্য তালিকা যে 16টা পড়ছিলাম তার মধ্যে দেখেন এই যে অ্যালুমিনিয়াম ছিল না, অ্যালুমিনিয়াম ছিল না, সুতরাং এরা কাটা। এই গ্রুপ কাটা, যেহেতু অ্যালুমিনিয়াম ছিল না সুতরাং এই গ্রুপ কাটা। আর হচ্ছে এই যে সোডিয়াম ছিল না, এনএ ছিল না কোথাও, সুতরাং এই গ্রুপও কাটা। তাহলে এটার উত্তর হবে কোনটা বলেন? এ। খালি উত্তর জানলেই হবে না, কেন বাদ গেল এটা ওই 16টা মাথার মধ্যে রাখলে তারপরে এটা উত্তর দিতে পারবেন। তো শর্টকাট গুলো তো দেখাই দিলাম, ওইভাবে পড়ে নেবেন। আচ্ছা, কাঠের প্রধান উপাদান কি? এটা অনেক জায়গায় অনেক কোশ্চেন চলে আসতো যে কাঠের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ। শরীরবৃত্তীয় বৃদ্ধি, এই যে এগুলা, এই এসপি মানে হলো সুপার ফসফেট, এইটুকু আগে মনে রাখেন। সুপার ফসফেট, PHET বা FET, যেটাই হোক, ফসফেট, সুপার ফসফেট। তাহলে এই যে টি তে হলো ট্রিপল, মানে তিনটা সুপার ফসফেট, TRIPPLE, ট্রিপল সুপার ফসফেট। এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। আচ্ছা, তারপরে MOP হচ্ছে মিউরেট অফ পটাশ, মানে হলো পটাশ সার, MURATE, মিউরেট অফ পটাশ মানে হলো পটাশ সার। এটা যারা যারা আপনারা কৃষকের সন্তান, কৃষি কাজ করেন, গ্রামগঞ্জে আছেন, তারা এটা বুঝবেন। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ, আর হলো ট্রিপল সুপার ফসফেট, আর হলো ইউরিয়া। এর নামগুলো বলে দিলাম। অনেক সময় যদি কোশ্চেন আসে যে MOP সার আবার কি, এটার মানে কি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শরীরবৃত্তীয় বৃদ্ধির জন্য কোনটা কাজে লাগে, বৃদ্ধির জন্য সবই কাজে লাগে, তার মধ্যে ফসফরাসটা বেশি দরকার হয়। এই ফসফরাসের মধ্যে এটা সিঙ্গেল সুপার ফসফেট, এর চেয়ে ভালো হলো ট্রিপল সুপার ফসফেট। এখন এটা ইউজ করা, এই জন্য TSP হবে এর উত্তর। ঠিক আছে। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি হয় আমরা সবাই জানি, 13 সালে চলে আসছে। নাইট্রোজেন কোন সার তৈরি হয় এটা বলেন তো, এই বলেন নাইট্রোজেন কোন সার তৈরি হয়, আপনারা সবাই জানেন, উত্তর দেন এটার। হ্যাঁ, এই যে দেখেন সবাই উত্তর দিতে, নাইট্রোজেন থেকে তৈরি হয়। দেন আরো কয়েকজন দেন। হ্যাঁ, এই তো বিপুল বিশ্বাস দিছে, জাহিদা আক্তার দিছে, রাজিয়া দিছে, তমা দাস দিছে। হ্যাঁ, ইউরিয়া। ইউরিয়া হলো নাইট্রোজেন সার তৈরি হয়। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে যায়? এটাও মুখস্থ নির্ভর। লোহার অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে যায়। আচ্ছা, এগুলা শোনেন, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে, এগুলো আপনারা তো সবগুলা পড়ে তো আর মুখস্থ করা সম্ভব না, আর এতগুলা পড়ার দরকারও নাই, কারণ আপনি তো আর উদ্ভিদ বিদ্যা হইতেছেন না, কৃষি সম্প্রসারণ অফিসারও হইতেছেন না যে আপনার গাছের চিকিৎসা করা লাগবে, বা গাছের ডাক্তারও হইতেছেন না। আপনি করবেন কি, বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, এই যে ধরেন 10ম থেকে 20তম গ্রেড, তারপরে BCS এর বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসছে, ওগুলা পড়বেন একটু বুঝে বুঝে। তাহলে দেখবেন যে এই কোশ্চেনের উত্তর আপনি কমন পড়ে গেছেন। ক্রিসান্থিমাম, এটা হলো সেই গ্রুপের নাম। উদ্ভিদে উৎপাদিত প্রথম যৌগ কোনটা? উদ্ভিদে প্রথম যৌগ হচ্ছে স্টার্চ। স্টার্চ। লেকচার শিট পড়লে দেখবেন সব কমন পড়ে গেছে। লেকচার শিট পড়ে দেখবেন যে অনেক তথ্য মত, এই কোশ্চেন টোশ্চেন সলভ করলে দেখবেন সব কমন পড়ে গেছে। কাজে মাথা খারাপ করার কিছু নাই যে এতগুলো আমি পড়বো কিভাবে, বা এত সবকিছু পড়ার তো দরকার নাই। তাহলে কোনটি মরিচের ঝালের জন্য লাগে বলেন? ঝাল লাগে হলো ক্যাপসিনিনের জন্য। ঝাল লাগে কিসের জন্য? ক্যাপসিনিনের জন্য। আর মরিচের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, এটাও মনে রাখেন। কাঁচা মরিচে প্রচুর ভিটামিন সি আছে, পেয়ারার সমান আছে, দুইটা পেয়ারার সমান আছে। এখন এই যে বিভিন্ন অভাবজনিত কাজ, এই দেখেন অভাবজনিত, এটা খালি একটা লাইন করে ক্লোরোসিস হ্যান ত্যান এগুলো বলা আছে। আসলে নাইট্রোজেনের অভাবে যে কত ধরনের কাজ হয়, এগুলা অনেক ধরনের কাজ ব্যাহত হয় এই নাইট্রোজেনের অভাবে। যেমন নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টি বিঘ্নিত হয়, ফলে পাতা হলুদ হয়ে যায়, আর পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া ক্লোরোসিস বলে। মানুষের শরীরে যেরকম রক্ত কমে গেলে তাকে আমরা বলি রক্ত শূন্যতা, এবং ক্লোরোফিল কমে গেলে তাকে ক্লোরোসিস রোগ বলে। আর ক্লোরোসিস যদি না হয় তাহলে উদ্ভিদের সব কমে যাবে, বৃদ্ধি তো কমবেই, খাবার তৈরি হবে না। ক্লোরোফিল না থাকলে খাবার তৈরি হবে কিভাবে? তাহলে তো খাবার তৈরি হবে না, কারণ সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় আমরা দেখাইছি ক্লোরোফিল উপস্থিতিতে সূর্যের আলো লাগবে, পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে খাবার তৈরি করবে। তাহলে ক্লোরোফিল যদি না থাকে ওই বিক্রিয়াও হবে না, আমার খাবারও হবে না। ফসফরাসের অভাবে হলে পাতা বেগুনি রং ধারণ করে, উদ্ভিদ ছোট হয়ে যায়, যে পাতা ফুল এগুলা ঝরে যেতে পারে ফসফরাসের অভাবে। এগুলা পড়ে পড়ে মুখস্থ করতে হবে, আর এত মুখস্থ করার দরকার নাই। এই জন্য বলি যেগুলো কমন, যেগুলো আসে ওগুলো পড়বেন। পটাশিয়ামের অভাবে পাতা এবং শীর্ষ হলুদ হয়, মৃত অঞ্চল সৃষ্টি হয়, শীর্ষ এবং মুকুল ঝরে যায়। ক্যালসিয়ামের অভাবে কচি পাতায় ক্লোরোসিস হয়, পাতা উদ্ভিদ নিতিয়ে যায়। আর ম্যাগনেসিয়ামের অভাবে এগুলো হয়। একই জিনিস বারবার আসছে, খুবই কনফিউজিং। এই কারণে আপনাদের লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, আমি এই জন্য এখানে উঠাইছি।
ঠিক আছে। সালফারের অভাবে কি কি হয়, ডাইব্যাক রোগ হয়, তারপরে মধ্যপর্ব ছোট হয়ে যায়, উদ্ভিদের খর্ব আকৃতি হয়, বোরনের অভাবে বর্ধনশীল অংশ মটে যায়, কচি পাতা বৃদ্ধি কমে যায়, পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে যায়, ফুলের কুঁড়ি জন্মানো ব্যাহত হয়। আচ্ছা, টপিক্স থেকে আলোচনা। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় কিসের প্রভাবে? এটার উত্তর দেখেন, এটার উত্তর দেন, সবাই মিলে দেন, ধোঁয়া কমেন্ট করেন। এখানে যতগুলা জিনিস আছে, এই যে কেউ বলতেছে না, ভেরি ব্যাড। এখানে যতগুলা জিনিস আছে সবগুলাই উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকার, সবগুলাই উদ্ভিদের বৃদ্ধির জন্য দরকার, সবগুলাই দরকার। কিন্তু এই জায়গায় মেইন আপনার খেয়াল করতে হবে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা। পানি যদি না থাকে আপনার বাসায়, আপনার বাসায় টবে যদি গাছ থাকে, টবের গাছে আপনি পানি কয়েকদিন না দিয়ে দেখেন কি অবস্থা হয়, গাছ মরে যায়। কিছুদিন আগে, কিছুক্ষণ আগে বললাম মনে হয়। তাহলে দেখেন এখানে সবগুলো প্রভাব আছে। এটার প্রভাবে, ইউরিয়ার প্রভাবে গাছ বৃদ্ধি হয়, ভালো হয়, সুস্থ থাকে। এই জন্য প্রতিদিনই আমরা ইউরিয়া সার দিতে দেখি। টিএসপিও দরকার, ভালো নাহলে বৃদ্ধি হয় না। এমওপিও দরকার, পানিও দরকার, কিন্তু এখানে লেখা আছে অভাব। এটা বুঝতে পারছেন? অপশনের মধ্যে মাইটটা দিছে কোন জায়গায়, সবগুলো প্রভাব আর এটা হলো অভাব। তো পানির অভাব হলে তো গাছ মরে যাবে, বৃদ্ধি হবে কিভাবে? বুঝতে পারছেন ব্যাপারটা? কোশ্চেনের মধ্যে এরকম ফাঁক ফোকর খুঁজতে হবে। এই ফাঁক ফোকর গুলো, ফাঁক গুলা রেখে দেয় আপনাদের জন্য, আপনারা ভুল করবেন আর ওরা নেগেটিভ মার্ক কাটে আপনাদেরকে বাদ দিবে। দেখেন, পরীক্ষা নেওয়া হয় আপনাকে চাকরি দেওয়ার জন্য না, এটা সবসময় মনে রাখবেন। পরীক্ষা নেওয়া হয় আপনাকে বাদ দেওয়ানোর জন্য, এইটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবেন। চাকরি দেওয়ার জন্য পরীক্ষা নেয় না, পরীক্ষা নেয় হচ্ছে আপনাকে বাদ দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে, ধরেন যদি এরকম হতো যে আপনার প্রাইমারি চাকরিতে অ্যাপ্লাই করছেন 2000 আর পদ আছে 4500, তাহলে কি পরীক্ষা নেওয়ার কোনো দরকার ছিল? বা পরীক্ষা নিলেও কি কোনো লাভ ছিল বলেন? তখন আবার পাস মার্ক ধরে দেওয়া লাগতো, তখন সবারই চাকরি হয়ে যেত। তার মানে কি, পরীক্ষা কেন নেওয়া হয়? আপনাদের বাদ দেওয়ার জন্য। দেখা যাবে 1 লাখ মানুষ পরীক্ষা দিবেন, চাকরি হবে 2000, 98,000 বাদ। উদ্ভিদের পুষ্টির জন্য মুখ্য উপাদান কয়টা বলেন? এটার উত্তর কি হবে? আমি পড়াইছি, এটা বলেন তো কয়টা হবে? সবাই মিলে উত্তর দেন। 11 জন আছেন, অনেকেই আছেন, উত্তর দেন। বিপুল বিশ্বাস গ দিছেন, আর কে কে দেন? তানিয়া সুলতানা ঘ দিছেন, জুবাইদা আক্তার ঘ দিছেন, না জাহিদা আক্তার, খালি নাম ভুল করি, সরি, মাফ করে দিয়েন, মাইন্ড করেন না, রাগ করেন না প্লিজ। আরো দেন, আরো এই 2-3 জন দিলে হবে, এই 11 জনের মধ্যে 3 জন উত্তর দিলে হবে। দেখেন, হ্যাঁ, একজন 10 বলছে, মানে এখানে অপশনই নাই। হ্যাঁ, এইটা হলো সত্যি কথা। এই যে এই মুখ্য উপাদান হলো 10টি প্লাস 6টি গৌণ উপাদান, এই দুইটা মিলে হলো 16টা। এটা হলো অত্যাবশ্যকীয় উপাদান, কয়টার মধ্যে? 60টার মধ্যে। তাহলে ব্যাখ্যা হলো 60 থেকে 16 আর 16 থেকে 10। তাহলে এখানে যেহেতু আমার 10 অপশন নাই, সেখানে আমার মোস্ট কাছাকাছি উত্তর হলো 16। কারণ 60টার মধ্যে, 60টার মধ্যে তো 16টা আমার ইম্পর্টেন্ট, তারপরে না তার মধ্যে ভাগ করছে। এজন্য এখানে উত্তরটা হলো 16। আর যদি এখানে 10 দেওয়া থাকতো তাহলে উত্তর 10 হতো, সরাসরি 10 দিয়ে দিতাম। এটা ক্লিয়ার? আচ্ছা, পাতার রং বেগুনি আকার ধারণ করে কিসের অভাবে? এই যে ফসফরাসের অভাবে। মাটির উর্বরতা বৃদ্ধিতে বায়ু থেকে কোনটা গ্রহণ করা হয়? কোনটা বায়ুর কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? দেন, এটার উত্তর দেন, এটা আপনারা জানেন এবং আসছেও, 2013 সালে আসছেও, কমন ইম্পর্টেন্ট কোশ্চেন। মাটির বায়ু থেকে নাইট্রোজেন নেওয়া যেতে পারে। নাইট্রোজেন যদি বায়ু থেকে সরাসরি কোনো একটা ব্যাকটেরিয়া, যেগুলা মাটিতে উদ্ভিদের কি বলে মূলে সংশ্লেষণ করতে পারে, তাহলে নাইট্রোজেন বাতাস থেকে নেওয়া যায়। আর বাতাস থেকে যদি না নেওয়া যায়, তখন ওই নাইট্রোজেন বাতাস থেকে টেনে আয় না, সেগুলো দিয়ে ইউরিয়া সার বানানো হয়। সেই সার দিয়ে আবার নাইট্রোজেন উদ্ভিদকে খাওয়ানো হয়। এরপর হচ্ছে রূপান্তরিত, রূপান্তরিত কাণ্ড, মূল এবং পাতা। দেখেন, এই উদ্ভিদের বিভিন্ন শরীর আছে যেগুলো রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের কাজ করে। যেমন খাদ্য সঞ্চয় করে, তারপরে হচ্ছে প্রজননের জন্য, যেমন পাথরকুচি, পাথরকুচি গাছ কি করে? পাথরকুচি গাছ তার ওই কাণ্ড দিয়ে কি বলে, রূপান্তরিত পাতা দিয়ে ইয়া করে। তো আমরা একটু সামনে যাই, গেলে দেখতে পারবো, দেখতে পারবো রূপান্তরিত পাতা, পেঁয়াজ রসুন, পাথরকুচি, লেবু, এইটা দেখেন রূপান্তরিত মূল জিনিসটা কি। দেখেন, এই যে মূল,
এই মূলের মধ্যে মূলা আছে, শালগম আছে, সব আছে, গাজর আছে, এগুলো সব একই টাইপের। মিষ্টি আলু, মিষ্টি আলু, এই চারটা হচ্ছে রূপান্তরিত, রূপান্তরিত মূল। আরো অনেক আছে। এই চারটার নাম কেন দিছি, কারণ এখন পর্যন্ত যতগুলা কোশ্চেন আছে এই চারটার মধ্যে থেকে আসছে, এই জন্য এই চারটার নাম দিছি, আর কিছু না। তাহলে মিষ্টি আলু, মূলা, এই যে মূলের মধ্যে দুইটা ম আছে, ওইটারও ম আছে, সবই আছে। গাজরটা একটু মূলার মতো, এইভাবে মনে রাখবেন, তাই না? গাজরটা একটু মূলার মতো। আর এই যে এখানে দেখেন কাণ্ড, এখানে ম দিয়া কোনো নাম তেমন নাই, দেখছেন? মিষ্টি আলু ম ছিল, মূলাতে ম ছিল, তারপরে শালগমে শেষে একটা ম ছিল, তারপরে গাজর আর শালগম মূলা তো একই রকম দেখা যায়, ওটা দিয়ে মনে রাখতে। এখানে দেখেন কোনো ম নাই, সব হলো এই যে জিনিস দেখেন, মানে তরকারি রান্না করার জিনিস, সব তরকারি রান্না করার জিনিস মোটামুটি, পেঁয়াজ রসুন হলুদ আদা, তারপরে হচ্ছে আপনার গোল আলু, ওগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করা যেত না। এই যে মূলা শালগম এগুলো, এই শালগম দিয়ে তরকারি রান্না করে, মূলা দিয়েও রান্না করে, কিন্তু মূলা আবার সালাদও খাওয়া যায়। গাজর তো সালাদ আকারেই খায়, তরকারি তো এখন মানুষ কমই রান্না করে, এখন অবশ্য সবই রান্না করে। তাহলে এগুলো এইভাবে একটু মনে রাখবেন, তাই এইটা পড়লে আরো বুঝতে পারবেন। ভূগর্ভস্থ কাণ্ড কোনটা, এই যে মূলার সাথে মিল দিয়ে দেখেন, ওই যে ম ম আছে, তিনটার ম আছে, গাজর আর মূলা একই রকম, এটা উত্তর কি হবে বলেন? এই দেখেন ওই যে 13 সালে আসছে আপনাদের প্রাক প্রাথমিক মেঘনাতে, আপনাদের বেসন নামে, খালি একজন উত্তর দেয়। আচ্ছা দেন, সমস্যা নাই, পড়া আপনাদের, আপনারা উত্তর না দিলে আমি কি করব। রূপান্তরিত কাণ্ড কোনটা, রূপান্তরিত কাণ্ড কোনটা বলেন? পেঁয়াজ, মূলা, গাজর। আচ্ছা দেখেন, এই যে আমি একটা কথা বলি, এই যে আলুটাকে ডিফাইন করা নাই, এই জন্য আলুর উত্তর দেওয়া যাবে না। কারণ আলুর আগে যদি আমি মিষ্টি লাগাই, আমি যদি আলুর আগে মিষ্টি লাগাই, তাহলে এটা হয়ে যাবে মূল। আবার আলুর আগে যদি আমি গোল লাগাই, তাহলে এটা হয়ে যাবে কাণ্ড। কাজে এই কনফিউজিং জিনিস আমি উত্তর দেব না। মূলা আর গাজর একই রকম, আমি জানি এটা হলো মূল, আর এটা কনফিউজিং, এটা বাদ। পেঁয়াজ সরাসরি, সরাসরি রূপান্তরিত কাণ্ড, পেঁয়াজ সরাসরি রূপান্তরিত কাণ্ড বলা ছিল। পেঁয়াজ রসুন আদা হলুদ, তারপরে হলো আলু মানে গোল আলু, তারপরে হলো আর কি যেন ছিল, ওই কয়টাই আর কি। ওর মধ্যে দেখেন এটা, এটা সরাসরি পেঁয়াজ কাউন্ট পড়ছে, কিন্তু আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে না করার কারণে এটা আপনারা পারলেন না। এই যে দেখেন, এই যে কচু, পেঁয়াজ রসুন, আমি বললাম না রান্নাবাড়ি করতে যেগুলো কাজে লাগে, মানে আচ্ছা একটা গল্প জোড়ায় দেন। মনে করেন যে এই যে রূপা নামের একটা লোক মানে আপা ছিল, এই রূপা নামের একটা আপা ছিল, বোকা শোকা আপা, যার কাণ্ড জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, তার হয়েছে বিয়া, রান্নাবাড়ি কিছু পারে না। তো স্বামীর বাড়ি যে আসে মিষ্টি আলু মূলা শালগম এগুলো দিয়ে তরকারি রান্না করছে, স্বামীকে দিছে খাইতে। তো স্বামীর মেজাজ হয়ে গেছে খারাপ, কারণ এগুলো দিয়ে কেউ তরকারি রান্না করে, আদা নাই রসুন নাই হলুদ নাই, তারপরে হলো আপনার পেঁয়াজ নাই, তাহলে এই সব মশলা ছাড়ার তরকারি রান্না করলে কার না মেজাজ খারাপ হবে? তখন রূপা আপারে ইচ্ছা মতো বকা দিছে, দোলাই দিছে, দিলে তার কাণ্ড জ্ঞান ফিরে আইছে। এই যে রূপা আপার এখন কাণ্ড জ্ঞান ফিরছে, কাণ্ড জ্ঞান ফিরে আসছে। ফিরে আসার পরে সে এই যে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে রান্না করতেছে, গোল আলু আদা হলুদ কচু এগুলা দিয়া রান্না করতেছে। হ্যাঁ, কালকে 5টা পর্যন্ত ক্লাস রাখতে পারবেন। হ্যাঁ, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আপনাদের পারা উচিত ছিল। পাথরকুচি চারা কিসের সাহায্যে, সরি পাথরকুচি গাছ কিসের সাহায্যে চারা উৎপাদন করে? এজন্য 2002 সালে ঢাকা বিভাগে আপনাদের প্রাইমারিতে আসছিল। তো বলেন এটা 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 এটার লিস্ট উত্তর দেন। এটা তো সবাই পারেন, হ্যাঁ, পাতার সাহায্যে, পাতার সাহায্যে। রূপান্তরিত মূল কোনটি, এই যে দেখেন আমি যে বললাম রূপান্তরিত মূল কোনটি, এই যে আমি যে বললাম যে আপনাদের এই এর মধ্যেই আসে, 2019 সালে আসছিল রূপান্তরিত
মূল কোনটা দেখেন, দেখছেন? মিষ্টি আলু চলে আসছে সরাসরি। এবার বটের বীজ কিসের সাহায্যে বিস্তার ঘটে? বটের বীজ কিসের সাহায্যে বিস্তার ঘটে? বটের বীজ বটে গাছে লাল লাল ফল ধরে, পাখি এসে খায়, খাওয়ার পরে পেটের মধ্যে যায়, ফলের খোসা হজম হয় কিন্তু বীজ হজম হয় না। পাখি যখন উড়ে যায়, পাখির আসে টয়লেট বা পটি, তখন পাখি কি করে? পাবলিক টয়লেট খোঁজে, যে কোথায় 10 টাকা দিয়ে আমার হাগু দেওয়া যাবে, তাই না? পাবলিক টয়লেট খুঁজে, তাই না? তা কিন্তু খোঁজে না, পাখি ছেড়ে দেয়, উঠতে উঠতেই ছেড়ে দেয়। তো যার ফলে কি ঘটনা ঘটে? যেখানে বীজ বীজ পড়ে সেখানে বট গাছ হয়। বট এইভাবেই বিস্তার করে, নতুবা বট গাছ কেউ লাগায়ও না, এখন হয়তো লাগায়, আগে কোনোদিন লাগায়ও নাই। এই কারণে দেখবেন যে বিল্ডিং এর ছাদেও বট গাছ পড়ে আছে, কারণ ওই পাখি কোথাও থেকে খায় এসে ওখানে দিছে, মেরে দিছে, বাস বৃষ্টি পানি রোদ লাগছে, গাছ হয়ে গেছে। উদ্ভিদ কোষ থেকে বাষ্প আকারে পানি বের হওয়ার প্রণালীকে কি বলা হয়? এটা অলরেডি পড়ানো হয়েছে 2012 সালে, আপনাদের আসছিল, প্রাইমারিতে আসছিল 12 সালে। এটা একটু উত্তর দেন আপনারা চটপট করে। হ্যাঁ, প্রসেদন বলা হয়। ভেরি গুড। এরপর হচ্ছে ফল ফুল, আরো অনেক কিছু, এগুলা পড়ি। দেখেন শ্বাসমূল থাকে কোন গাছে? শ্বাসমূল আজ আমি পড়াইলাম না, যেগুলো ম্যানগ্রোভ বনে যে সকল গাছ পাওয়া যায়, যে সকল গাছ ম্যানগ্রোভ বনে পাওয়া যায় তাদেরই শ্বাসমূল থাকে। তো ম্যানগ্রোভ বনে এই সুন্দরী, গেওড়া, তারপরে গরান, পশুর, কেওড়া, এগুলো হচ্ছে সুন্দরবনের গাছ। এখন ওই যে একটা পড়ছিলাম না, যে প্রাকৃতিক আর হলো কৃত্রিম, কৃত্রিম ম্যানগ্রোভ বন আছে কোথায়? চকরিয়াতে। তো কেন কৃত্রিম কেন? কারণ হচ্ছে যে সুন্দরবন থেকে ওই যে ম্যানগ্রোভ গাছগুলা নিয়ে এসে ওই জায়গায় লাগাই দিছে। কেন লাগাইছে? কারণ দেখছে চকরিয়ার ওই জায়গায় সুন্দরবনে যেরকম মাটি আছে, পানি আছে, আবার ওই যে মানে জোয়ার ভাটার সময় ডুবে থাকে, তখন ওরা চিন্তা করছে এখানে তো নর্মাল গাছ বাঁচবে না, এখানে এখানে লাগাইতে হবে কি গাছ? ওই সুন্দরবনের গাছ। আবার এই যে ভুট্টা আর কি উদ্ভিদে ঠ্যাস মূল থাকে, ঠ্যাস মূলটা কিছুক্ষণ পরেই পড়বো, আর একটা পাতার 3টা অংশ থাকে। এই যে এই গাছটা দেখেন, এই ছবিটা কি আপনাদের পরিচিত লাগে? একটু কমেন্ট টমেন্ট করে দেখেন, বলেন তো এই জায়গাটা দেখছেন আপনারা? এরকম, এটা কোন জায়গার ছবি? পিকচার দিয়ে পড়াশোনা হবে, তাই না? পিকচার আবি বাকি না, বাকি নাই, পিকচার পুরাটাই দেখাই দিছি। কেউ একজন বলেন, এই 12 জন 11 জনের মধ্যে কেউ জান নাই, না হলে বলেন না যে আমি জানি না। আচ্ছা, এটা আপনারা যদি কেউ সেন্ট মার্টিন যায় থাকেন তাহলে এটা দেখতে পারবেন। এই যে সেন্ট মার্টিন হলো একটা দ্বীপ, আমাদের প্রবাল দ্বীপ, তাই না? এই প্রবাল দ্বীপের মধ্যে এই যে কালো কালো পাথরগুলা দেখতেছেন, এটার ভালো ছবি নাই তো, এটা প্রবাল পাথর বলে। এই প্রবাল পাথরের মধ্যে বালি থাকে, তার মধ্যে এই গাছগুলা থাকে। তো সেন্ট মার্টিন দ্বীপের চতুর সাইড দিয়ে ঘিরে, আমরা যেমন বাড়ি যেরকম বেড়া দেই, সেরকম সেন্ট মার্টিন দ্বীপের চতুর সাইড দিয়ে ঘিরে এরকম কেয়া বন ছিল। এগুলা গাছের নাম হলো কেয়া গাছ। পাথরের মধ্যে তো আর কেয়া গাছ এখন অবশ্যই কেটে ফেলছে। এই যে যেদিকে মানুষজন যাবেন, মানে আপনারা যদি কখনো যান, যেখানে নামবেন ওখানে দেখবেন ফাঁকা একদম বাজার, কারণ বাজারের মতো বাজার। এইটা আবার একটু ভিতরে গেলে, মানে ওই সেরা দ্বীপের ওইদিকে গেলে এই কেয়া বন গুলো পাবেন, কারণ ওইদিকে মানুষজন এখনো রিসোর্ট টিসোর্ট করে নাই। বাঙালির একটা খুব ভালো মানে ভালো মানে কি বেস্ট গুণ আছে, সেটা হচ্ছে যেটা প্রাকৃতিক এবং ভালো জিনিস সেটা নষ্ট করার ওস্তাদ হলো আমরা। কি করব, মানুষ বেশি, যেখানে এই একটা ছোট দ্বীপ, এর মধ্যে এই 20 কোটি মানুষের ভ্রমণের জন্য যাওয়া লাগে, ওটা আর বাঁচবে কেমনি? শেষ তো হবেই। হ্যাঁ ওয়াহিদ, আমি আসবো আসবো, আমি এই নীলক্ষেত আছি, নীলক্ষেত আছি, আমি 5টার দিকে বেরোবো, 5টা 20-15-র মধ্যে চলে আসবো। ছিলাম। তো এই কেয়া গাছের শিকড় গুলা, এই কেয়া গাছের শিকড় গুলা এই পাথরের মধ্যে নিচে যাইতে পারে না। আর দ্বীপ বা সমুদ্র এলাকায় জানেনই তো ঝড় বৃষ্টি অনেক বেশি হয়, মানে গাছ কিন্তু পড়ে যাবে ঝড়ে বাতাসে, এমনি নর্মাল বাতাসই ঝড়ের মতো। তো এই পড়ে যাওয়ার জন্য আমাদের তো বাসায় যদি গাছ পড়ে যায়, আমরা বাঁশ দিয়ে ঠেস দিই, এরকম ঠেলা দিয়ে রেখে দিই, ঠেকা দিয়ে রেখে দিই। ওদের তো আর কেউ বাঁশ দিয়ে ঠেলা দিয়ে রাখবে না, আর কয়টারকে বাঁশ দিবে? কোটি কোটি গাছ। এজন্য আল্লাহ ওদেরকে বুদ্ধি দিয়ে দিছে। কি বুদ্ধি? ওদের এই কাণ্ডের মধ্যে থেকে শিকড় বের হয়, শিকড় এরকম করে বের হয়, বের হয়ে এই পাথরের উপর ঠেস দিয়ে রেখে দেয়। মানে ওই যে মানুষ যেরকম খোলা খোরা হইলে বা পা ভেঙে গেলে স্ক্রেচ দিয়ে, ক্রেসার দিয়ে ব্যবহার করে, ওরকম ক্রেসার লাগাই দেয় আল্লাহ। এখন আর এই জোরে জোরে বাতাস আসলেও কি, এটা এটা আর এটা আর পড়ে না।
এটা বলা হয় সেন্ট মার্টিন দ্বীপের বেড়া প্রাকৃতিক রক্ষা করক ছিল এই কেয়া গাছ। মানে তো ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস থেকে সেন্ট মার্টিন দ্বীপের মানুষকে এই গাছগুলাই রক্ষা করতো, আর আমরা এই গাছগুলাই কেটে কেটে শেষ করছি। বুঝতে পারছেন ফ্রেশ মূল কি জিনিস, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? কমেন্ট করেন, কমেন্ট করেন। এবারে মূল পাতা নাই যে এবং কিন্তু ক্লোরোফিল আছে, সেটা হলো শৈবাল। শৈবাল মানে এমন একটা গাছ যেখানে মূল এবং পাতা নাই, এক কুশি গাছও বলা হয় অনেক সময়। ওই যে রান্নাঘর হলো, ওই যে উদ্ভিদের রান্নাঘর হলো, উদ্ভিদের রান্নাঘর বলছে, এটা অবশ্যই রান্নাঘর। পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশবৃদ্ধিকারের পাথরকুচি দিয়ে এটা পড়া শেষ। উদ্ভিদের খাদ্য তৈরি হয় কচি কাণ্ডে, পত্রে এবং সোজা কথা সবুজ অংশে। এত কথার দরকার নাই, সোজা কথা সবুজ অংশ। যে জায়গায় সবুজ, যেখানে ক্লোরোফিল থাকে, সেখানেই খাদ্য তৈরি হয়। বুঝতে পারছেন? তারপরে মূলহীন উদ্ভিদ হলো ঝাঁসি। ফল ফল হয় না সপুষ্পক না অপুষ্পক উদ্ভিদে। এই অপুষ্পক উদ্ভিদ কোনগুলা বলছিলাম না যে উদাহরণ দেওয়া হবে, এই যে ছত্রাক, ব্যাঙের ছাতা, মশ, লাইকেন, এগুলো হলো অপুষ্পক উদ্ভিদ। এদেরকে ফুল ধরে না, ফলও হয় না। সপুষ্পক উদ্ভিদ কোনগুলা, যেগুলোতে ফুল ধরে, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা যা কিছু বলবেন সবই ফুল। একটা ফুলের 5টা অংশ থাকে। একটা ফুলের কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। কিছুক্ষণ পরে একটা বড় ছবি দিয়ে দেখবো, এক লিঙ্গ ফুল আর হচ্ছে উভয় লিঙ্গ ফুল। এটা কি জিনিস? যে ছেলে মেয়ে যেরকম আলাদা থাকে ছেলেদের। লাইকেন এক ধরনের ছোট্ট জাতীয় উদ্ভিদ, মশ জাতীয় উদ্ভিদ, ওই ব্যাঙের ছাতার মতো ছোট্ট একটা উদ্ভিদ। এটার নাম, একটা গাছের নাম। আচ্ছা, এই দেখেন এক লিঙ্গ আর বহুলিঙ্গ। দেখেন এক লিঙ্গ ফুল মানে মানুষ যেরকম এক লিঙ্গ, মানে হচ্ছে মানুষের বংশবৃদ্ধি করার জন্য ছেলে এবং মেয়ে দুই জাতির প্রয়োজন হয়। কিন্তু মানে মানুষের যেরকম বংশবৃদ্ধি করার জন্য ছেলে এবং মেয়ের দুই জাতির প্রয়োজন হয়। এই ছবিটা একটু দেখেন, এই যে এই ছবিটা, এই যে যেখানে এটা দেওয়া আছে, যার নাম গর্ভাশয়, সেটা কেমন দেখা যায় দেখেন তো। মানুষের যে মেয়েদের যে জরায়ুর ছবি, অর্থাৎ যেখানে বাচ্চা মানে বড় হয় পেটের মধ্যে, সেটার ছবি আর এই ছবি একই রকম না? দেখে কি মনে হয়? একটু কমেন্ট করেন তো। ছবি তো দেখছেন অ্যাটলিস্ট, জরায়ুর ছবি বা পেটের মধ্যে কিভাবে বাচ্চা থাকে এগুলোর ছবি তো দেখছেন, ইন্টারনেটে অহরহ পাওয়া যায়, কারো না কারো চোখে পড়বে। তো ওই রকমই কিন্তু দেখা যায়, মানে এটা ফুলের গর্ভ, মানুষের গর্ভের মতোই এটা ফুলের গর্ভ। তাহলে মানুষের গর্ভ দেখেন, এখন ঘটনা যেটা ঘটে, আমাদের শরীর যেমন ছেলেদের শরীর শুক্রাণু তৈরি করতে পারে, ডিম্বাণু কিন্তু তৈরি করে না। মেয়েদের শরীর ডিম্বাণু তৈরি করে, শুক্রাণু কিন্তু তৈরি করে না। এই জন্য বাচ্চা হওয়ার জন্য ছেলে মেয়ের দরকার হয়। কিন্তু এমন যদি হইতো যে একজনের শরীরের মধ্যেই, ধরেন মেয়েদের শরীরের মধ্যে শুক্রাণু তৈরি হয়, তাহলে কিন্তু তাদের বাচ্চা তৈরি করার জন্য ছেলেদের দরকার হতো না। ফুলগুলা এরকম হয়, এটা উভয়লিঙ্গ ফুল। মানে একই ফুলের 2টা 3টা অংশ থাকে, তার মধ্যে যেগুলো পাপড়ি হ্যান ত্যান এগুলো বিভিন্ন কিছু থাকে। আর ভিতরে থাকে একটা গর্ভাশয়ের বা স্ত্রী স্তবক, মানে গর্ভাশয় গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভমুণ্ড। আর আরেকটা থাকে এই পাশ দিয়ে এরকম লম্বা লম্বা ফুলের অংশ দেখবেন, সেগুলো হচ্ছে পুংকেশর বলা হয়, পুংকেশর। এখানে হচ্ছে পরাগ পরাগ পরাগধানী বা পরাগদ্বন্দ্ব, পরাগধানী বা মানে পরাগায়ন তৈরি হয়, তাই না? পরাগ রেণু তৈরি হয়। মানুষের যেরকম শুক্রাণু, এটা হলো পরাগ রেণু তৈরি হয়। কারণ এই এই পরাগায়ন মানে হচ্ছে এই যে পরাগ রেণু এসে এই গর্ভাশয়ে পড়বে, নিষেক হবে, ফল হবে, ফুল হবে, বীজ হবে, মানে উদ্ভিদের বাচ্চা হবে। উদ্ভিদের বাচ্চা কি মানুষের মতো হয়, পেটের মধ্যে থেকে বের হয়ে আসে না? উদ্ভিদের বাচ্চা হয় বীজ দিয়ে। সেই পরাগ রেণু এসে এর মধ্যে পড়তে হবে। এখন ধরেন এই যে ফুলগুলা যে এত সুন্দর, ফুল যে এত সুন্দর রং বেরঙের, বিভিন্ন ঘ্রাণ, মানে এত আকৃষ্ট করার মতো জায়গা, এটা কেন করছে বলেন তো? এই যে আজকালকার যুগের যে টিকটকার মানে যুগের মানুষ, ফেসবুকের যুগের মানুষ যে এই পার্কে, অবশ্যই 14 ফেব্রুয়ারি কয়দিন আগে গেছে, আপনারা ভিডিও টিডিও দেখবেন। এত যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফুল দিয়ে যে নোংরামি করার জন্য, এই জন্য কি ফুলগুলা তাকে সুন্দর বানাইছে, বা আল্লাহকে এই জন্য কি ফুলকে সুন্দর বানাইছে? কি মনে হয়, আমি আপনি কিনবো আর ফুল আল্লাহর অনেক লাভ হবে, এই জন্য কি ফুল সুন্দর হয়েছে? এইটাই কি ফুলের উদ্দেশ্য? না, ফুলের এর চেয়ে বৃহৎ উদ্দেশ্য আছে। অবশ্যই সেটা হিউম্যান বিংস এর জন্য, বাট এইটা উদ্দেশ্য না, অন্য একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি কেন? কারণ ফুলটা সুন্দর হবে, সুন্দর হলে এখানে ভ্রমর আসবে, এখানে কীট পতঙ্গ আসবে, ফুলের মধ্যে মধু থাকবে, মধু থাকলে মৌমাছি আসবে, তারা এসে ফুলে বসবে, বসলে ফুলের লাভ কি?
বসলে ফুলের লাভ হচ্ছে এই যে এখানে পরাগ রেণু আছে, এই পরাগ রেণু গুলা ওই প্রাণীগুলার গায়ে লাগবে। আর ওই ভ্রমর তো এসে এখানে খেয়ে দিয়ে উড়ে যাবে না, সে পুরা ফুল ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াতে বেড়াতে ঠুস করে একটা পরাগ রেণু এসে এই গর্ভমুণ্ডের মধ্যে পড়ে যাবে। তখন সেটা এই দিক দিয়ে ঢুকে এই ডিম্বাণুর সাথে নিষেক হবে, নিষেক হলে ফলের বীজ হবে, মানে উদ্ভিদ বংশবৃদ্ধি করবে। তো উদ্ভিদ যদি বংশবৃদ্ধি না করতে পারে মানব জাতি শেষ। অবশ্যই মানব জাতির জন্য, কিন্তু এই জন্য না, আরো বৃহৎ উদ্দেশ্য আছে, সৌন্দর্য দেওয়ার জন্য না, জীবন বাঁচানোর জন্য। ক্লিয়ার, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরকম একটা ফুলের মধ্যে যদি দুইটা অংশ থাকে এই ধরনের উভয় লিঙ্গ ফুল বলা হয়। কিছু কিছু গাছ আছে যে সকল গাছের ফুল এক লিঙ্গই হয়, অর্থাৎ এই গাছে যত ফুল আছে সব ফুল ছেলে ফুল, এই গাছে যত ফুল আছে সব ফুল মেয়ে ফুল। তো ছেলে মেয়ে দুইটা ফুল যদি আশেপাশে না থাকে, মানে কাছাকাছি না থাকে, তাহলে আর ওই গাছে ফল হয় না। দেখবেন অনেক গাছ আছে, আপনারা যারা এলাকায় থাকেন, প্রচুর ফুল হয় কিন্তু ফল হয় না। হয় সে ছেলে গাছ, না হয় সে মেয়ে গাছ, তার আশেপাশে কোনো ছেলে মেয়ের মানে অপশন নাই, এই কারণে হচ্ছে না, তাই না? আবার কিছু ফুল আছে যে যাদের মধু টধুর দরকার হয় না, তাদের ওই যে পরাগ রেণু যেটা, সেটা খুব হালকা বাতাসে উড়ে উড়ে যায়। যেমন ধান গাছ, ধান গাছে তো মৌমাছি বসে না, পোকামাকড় কিছুই বসে না, কিন্তু ধানের ফল তো ঠিকই হয়, বীজ তো ঠিকই হয়, হয় না? ওই যে পেঁপে গাছের কথা একজন বলছে যে পেঁপে গাছে, হ্যাঁ পেঁপে গাছের ছেলে মেয়ে দুইটা আলাদা গাছ আছে। আবার এমন পেঁপে গাছ আছে যে উভয়লিঙ্গ ফুলও ধরে, এরকমও আছে। পেঁপে গাছ একটা আজব জিনিস, ঠিক আছে? তো এই যে বাতাসে উড়ে উড়ে যে ফুলের পরাগায়ন ঘটে, সেরকম ফুলও আছে, যেমন ধান, আরো অনেক যে এই জাতীয় শস্য জাতীয় খাবার যেগুলো আছে। এই হলো আমার ফুল নিয়ে পড়াশোনা, ফুলের উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে মোটামুটি ধারণাটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এখন দেখেন, আমি ঠিক জানি না সরিষা ফুল উভয় লিঙ্গ না এক লিঙ্গ, আমার আসলে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে এত পড়াশোনা করা হয় নাই, মানে আমি বেসিকটা আপনাদেরকে পড়াই দিলাম, ঠিক আছে? এখন দেখেন ফুলের ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাব, অর্থাৎ এই যে ধরেন আমের, আমের ফুল, আমের মুকুল এখনই ফুটতেছে, তাই না? আমের মুকুল, এই বসন্ত, মানে আমরা 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস পালন করার পরেই দেখবো যে আমের মুকুল আসা শুরু করছে। মানে আম গাছের বিশাল ঠেকা পড়ছে যে মানুষ 14 ফেব্রুয়ারি পালন করবে আর আমার ফুল আসতে হবে, খুশিতে আমি ফুল দিয়ে দেবো, তাই না? এরকম কিন্তু না আসলে। এই যে আম গাছে ফুল ফোটে এখন, জলপাই গাছে ফুল ফুটে ধরেন গরমকালে, আবার বড়ই গাছে ফুল ফুটবে অন্য একটা টাইমে, এটা কেন হইতেছে? এটা হচ্ছে যে যে কোনো গাছে ফুল ফোটার জন্য তার উপর সূর্যের আলোর একটা দৈর্ঘ্যের প্রভাব আছে। ধরেন সূর্যের আলো লাগবে 5 ঘন্টা 6 ঘন্টা, মানে আমের ফুল ফুটাতে হলে। তো সেই 5-6 ঘন্টা টাইমটা আসেই হচ্ছে এই বসন্তকালে, মানে 14 ফেব্রুয়ারির পরে বা 1 ফাল্গুনের পরে বা এর আশেপাশে, তখনই সেটা ফুলটা ফোটে। এরকম ছোট দিন বড় দিন, অর্থাৎ যেগুলা শীতের দিনে যেগুলা গাছে ফুল ফোটে, এই 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 যে আলোর যে বৈশিষ্ট্য, একেই বলা হয় ফটো পিরিয়ডিজম। আর এই যে শীতের দিন গরমের দিনে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলে ফুল ফোটে, এই জন্য ছোট দিন বড় দিন আলাদা আলাদা করছে। এগুলো আমার কাছে এখন প্যাঁচ লাগে, কারণ আমি তো 6 ঋতুই আর খুঁজে পাই না। এরা এরা কেমনে বুঝবে? মানুষ হয়ে আমি 6 ঋতু খুঁজে পাই না, এরা কেমনে বুঝবে? যেমন এই যে বলছে পালং শাক বড়দিনের উদ্ভিদ, পালং শাক তো এখন শীতকালেও পাওয়া যায়, তাই না? বড়দিনের উদ্ভিদ মানে কি, দিন বড় হবে রাত ছোট হবে, কখন হয় সেটা গরমকালে হয়, কিন্তু এটা দেখবেন যে এখনই পাওয়া যায়, সমস্যা নাই। লেটুস সারা বছরই পাওয়া যায়, বার্গার বানাইতে হলে লেটুস লাগে। এগুলো বিভিন্ন ভাবে মানুষ তৈরি করে, ওই যে গ্রিন হাউসের মধ্যে রেখে রেখে অনেক সময় বানায়। তো এগুলো জাস্ট নামের জন্য দিছে, এই পড়ায় পড়ে আপনারা নিয়েন, এটা বায়োলজি বইয়ে লেখা ছিল, এই জন্য এগুলো দিয়ে দিছে। আচ্ছা, ওই যে পরাগায়নের কথা বলে দিছে, ফলের 3টা অংশ থাকে, বহিত্বক, অন্তত্বক এবং মধ্যত্বক। এটা তো আমরা জানি, যে আমের যদি উদাহরণ দিই, আমের প্রথমে ছিলবেন, একটা ফল আসবে, সেটা খাবেন, তারপরে ভিতরে গিয়ে দেখবেন অন্তত্বক বীজের উপর দিয়ে যেটা আছে। পরাগায়নের সংজ্ঞা অলরেডি দিয়ে দিছি, আপনারা পড়লেই বুঝতে পারবেন। দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদে বীজপত্র থাকে 2টা, এটা আসলে ওই ভুল দিছে, বীজপত্র 2টা থাকে, একটা না। সুপ্ত অবস্থা কাটিয়ে ভ্রূণের বৃদ্ধি হওয়াকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গমের কি অবস্থা সেটা এই যে এই ছবির মধ্যে দেখতে পারবেন। একটা বীজ রে এই যে মাটির মধ্যে রেখে দিলে এরকম করে তার মধ্যে থেকে প্রথমে শিকড় কাণ্ড এগুলো বের হয়ে বড় হয়ে যায়। এই পদ্ধতিকে, অর্থাৎ বীজ থেকে গাছের যে বের হয়ে আসা, সেটাকেই অঙ্কুরোদ্গম বলে। সেটাকে কি বলা হয়? অঙ্কুরোদ্গম। এবং এখান থেকে দেখা যায় যে মূল আর কাণ্ড সবচেয়ে আগে বড় হয়, তারপরে পাতা টাতা এগুলো বড় হয়। ক্লিয়ার? আচ্ছা,
বীজের অঙ্কুরোদ্গমের জন্য অবশ্যই পানি লাগে, তাপ লাগে, আবার হলো বায়ু বায়ু লাগে, মানে মাটির মধ্যে সবই চলাচল করে, বায়ুর মধ্যে হালকা কিন্তু মাটিও মানে বীজ যদি আপনি মাটির 5 ফিট গভীরে পুঁতে রাখেন তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না, তাই না? উপরে রাখতে হয় হালকা মাটির মধ্যে, মাটি ঝুরঝুরা করে রাখা লাগে কেন? কারণ ওর মধ্যে যেন বাতাস একটুখানি থাকে। কলা গাছের কাণ্ডকে রাইজোম বলে, ভার্নালাইজেশনের ফুল অল্প টাইমের জন্য ফোটে। এই যে আমরা বলি না খোকসার ফুলের নিয়ে কত মিথ, এটা আসলে ভার্নালাইজেশন ফুল, মানে খুব অল্প টাইমের জন্য রাতের বেলা হয়তো ফোটে, ফুটে সাথে সাথে বন্ধ হয়ে যায়। এটা 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 হলো সেই জিনিস। আচ্ছা, ফুলের গর্ভাশয় নিষিক্ত হয়ে এবং পরিপুষ্ট হয়ে ফল তৈরি হয়। ওই যে গর্ভাশয় যেটা দেখলেন ওটা নিষিক্ত হয়ে এবং পরিপুষ্ট হয়ে ফল তৈরি হয়। আচ্ছা, কোনো একটা ফুলের সমগ্র পুষ্প বিন্যাস মানে পুরা ফুলটাই যদি ফল হয়ে যায় তাকে যৌগিক ফল বলে। যেমন আনারস, যেমন আনারস, আনারস কাঁঠালও মনে হয় যৌগিক ফল। আনারস, আনারস শিওর আমি জানি, আনারস হচ্ছে যৌগিক ফল। সর্বাপেক্ষা বৃহৎ মুকুল হচ্ছে পাতা বাঁধাকপি। তারপরে সর্বাপেক্ষা ক্ষুদ্র মুকুল হচ্ছে ভ্রূণ মুকুল। এগুলা জাস্ট তথ্য নির্ভর পড়াশোনা, এগুলো আমরা না পড়লেও হবে, এগুলো না বোঝানোর কিছু নাই। মূল নেই কোন জাতীয় উদ্ভিদ 2004 সালে প্রাইমারিতে আসছে, বলেন এটার উত্তর দেন আপনারা। এটা আমি একবার পড়াইছি, পড়াইতে পড়াইতে এক সময় বলছি যে কোন একটা উদ্ভিদে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। একজন মাত্র উত্তর দিচ্ছেন, বাকি সবাই ভুলে গেছেন। এই যে এই লেকচারের মধ্যে এক জায়গায় লেখা আছে, আপনাদের লেকচারও পড়ে নিয়েন। এই মশে মূল থাকে না, মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড, রাইজয়েড থাকে, ঠিক আছে? আর ফণি মনসার পাতা কাণ্ডে রূপান্তরিত হয়, তাই না? এটা মূল না, হ্যাঁ, মশের মধ্যে থাকে না। একবীজপত্রী উদ্ভিদ কোনটা? এই যে এখানে আমি এই যে বলছি যে বীজপত্র মানে এই দেখেন ধান, এই জাম, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলো যখন গাছ যখন জন্মগ্রহণ করে তখন এই বীজটা ফেটে একদিক দিয়ে ফেটে এরকম গাছ বের হয়। প্রথমে এরকম দুইটা পাতা বের হয়, প্রথমে এরকম দুইটা পাতা বের হয়, তারপরে গাছ বড় হয়। আপনি আর ধানের ক্ষেত্রে কি হয়? ধানের ক্ষেত্রে এরকম লম্বা একটা পাতা বের হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়। এই যে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। বহুপ্রতিসম ফুল কোনটা? বহুপ্রতিসম ফুল হচ্ছে সিম। এটা এমনি দিয়ে দিছে, এটা না পড়ি, সরি, সিম বলে সরিষা। নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না কেন? এটা বলেন তো দেখি, এটা যে কিছুক্ষণ আগে পড়াইছি। নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না কেন? কি কারণে ফল হয় না বলেন? উত্তর দেন। কেউ দিবে না। আরে ভুল হলে দেন, আপনার আপনার মেসেজ আমি ছাড়া আর কেউ দেখতে পারতেছে না। এটা একটা ভালো জিনিস কিন্তু, আমি ছাড়া আর কেউ দেখতে পারতেছে না, ভুল হলে হবে। আচ্ছা দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম, এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে হয় নাকি? এই যে দেখেন, এই যে দেখেন, ফুলের গর্ভাশয় নিষুক্ত ও পরিপুষ্ট হয়ে কি পরিণত হয়? ফলে পরিণত হয়। তাহলে গর্ভাশয় যদি না থাকে তাহলে ফল আসবে কোথা থেকে? তাহলে গর্ভাশয় না থাকলে ফল হবে না, এটা হলো সহজ উত্তর। এটা হলো গর্ভাশয় নাই, নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় নাই, এই কারণে ফল হয় না। ফুল হওয়া সত্ত্বেও কোনটিকে ফল মনে করে খাওয়া হয় বলেন? এটার উত্তর দেন। একদম ফল ফুলের মতো দেখা যায়, ধুমায়া আমরা খাই। অনেকে উত্তর দিতে পারতেছে না। ওই যে ডুমুরের আর এক নাম হলো তিন। অনেকে আবার তিন ফল চেনে, ডুমুর চেনে না। তিন ফল যদি কেউ দেখে থাকেন, খেয়ে থাকেন, তাহলে দেখবেন ওটা হলো ফুলের মতোই দেখা যায়, সাদা একটা ফুল এবং ওর পাপড়ি টাপড়ি সহ এরকম মশরায়া থাকে। তাহলে এটা হলো ডুমুর, যেটা পুরা ফুলটাকে আমরা ফল মনে করে খাই ফেলি। কাঁচা ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, ইথিলিন সাহায্য করে। একটি আদর্শ ফুলের কয়টা অংশ থাকে? এটা তো আপনারা এই যে কিছুক্ষণ আগে আমি পড়াইলাম, ছবি সহ দেখাইলাম। একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করলে খালি সময় নষ্ট হয়, আপনারা উত্তর দিতে এত টাইম লাগান যে এই মানে আমার কোশ্চেন ততক্ষণে চেঞ্জ করার সময় হয়ে যায়। এই এত ব্যাড রেসপন্স, আমি সরি আপনাদেরকে। আমি আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বলি যে ভালোকে আমি ভালো বলি, খারাপকে খারাপ বলি, এবং মুখের সামনে বলি। মন খারাপ করলে করবেন, খুশি হইলে হবেন। আপনাদের ক্লাসের মধ্যে এত ব্যাড রেসপন্স আমি কোনো ক্লাসে পাইনি। আজকে যে পরিমাণ ব্যাড রেসপন্স আপনারা দিছেন, মানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে কেউ লিখতেই চান না।
11 জন মানুষ আছেন, অ্যাটলিস্ট 10 জন বা না দেন 5-6 জন তো আপনারা লিখবেন, ভুল হোক ঠিক হোক। মানে সবাই মনে হয়, আমার যেটা মনে হয় যে খাবারের পরে সবাই বিছানায় শুয়ে আরামে পাড়া উপর দিক দিয়ে মানে লেকচার শুনতেছেন। যদি এইভাবে শুনে থাকেন, এখন সবগুলোর ক্যামেরা অন থাকলে ভালো হইতো, এইভাবে শুনে থাকেন, দেখেন পড়াশোনা এত আরামের জিনিস না। পড়াশোনা করতে হলে কষ্ট করে পড়তে হবে, আর যারা কষ্ট করে পড়বে তাদের জীবনে তার ফলটা পাবে। আপনার চেয়ে একটু বেশি কষ্ট যে করবে সেই চাকরিটা নিয়ে যাবে। তো যাই হোক, আপনারা মন খারাপ করেন না, এটা এই আমি কিন্তু আপনাদের রিভিউ দিলাম, যে রিভিউটা আমি সবসময় আপনাদের কাছ থেকে চাই। আমি খারাপ করলে সরাসরি রিভিউ দিবেন যে স্যার আপনার পড়ানো ভালো লাগতেছে না, আপনার পড়ানো এখানে ভুল আছে, এটা এটা ঠিক করে পড়ান, ঠিক আছে? তো যাই হোক, এই কারণে আপনাদের কোশ্চেন দিয়ে আমি ওয়েট করতেছি না, কারণ ওয়েট করলে আপনাদের উত্তর দিবেন না, হুদাহুদি টাইম নষ্ট হবে। তা আমি এই জন্য উত্তর দিয়ে দিয়ে চলে যেতেছি, আপনারা হয়তো এটাই চাচ্ছেন। এটা হবে পুংজনন মাতৃকোষে। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বাণু তৈরি হয় ভ্রূণে। এবার বিভিন্ন প্রকার কালচার, কালচার মানে চাষ, ওই যে ব্রাকেটে লিখে রাখছে। তো আমাদের এই যে এগুলো ইংরেজি থেকে আসছে, তো এই জন্য কিছু ইংলিশ ওয়ার্ড শিখতে হবে। এই যে APAIRY, অ্যাপাইরি মানে হলো মৌমাছির চাক রাখার জায়গা। অ্যাপাইরি মানে হচ্ছে মৌমাছির চাক রাখার জায়গা, তাহলে অ্যাপি কালচার মানে অ্যাপাইরি কালচার মানে মৌমাছি চাষবিদ্যা। আবার এই যে অ্যাভাইরি, AVIARY, অ্যাভাইরি মানে হচ্ছে পাখির খাঁচা রাখার জায়গা, তো পাখি সংক্রান্ত বিদ্যা, তাহলে এটা হলো অ্যাভিকালচার, তাই না? পিসি মানে পিসি, এই যে PITCHI, পিসি হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যার অংশ। এগুলো পড়লো দেখলো এলোমেলো হয়ে যায়। বুঝলাম না, এই তানিয়া সুলতানা কি বললেন? এগুলো পড়লো দেখলো এলোমেলো হয়ে যায় মানে? এলোমেলো হবে না, এই যে আমি যেভাবে বলতেছি সেভাবে মনে রাখবেন। সেরিকালচার তো রেশম কালচার, একটু মনে রাখতে হবে এটা। এটা চায়নার জিনিস, তো এটা একটু, এইটা একটু মানে এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে। এই যে এই দেখেন, এই যে PRAWN, প্রন মানে হলো ইসা মাছ বা চিংড়ি মাছ, আমাদের এলাকায় ইসা মাছ বলে, চিংড়ি মাছ। হ্যাঁ, তাহলে প্রন মানে চিংড়ি, তাহলে প্রন কালচার মানে চিংড়ি কালচার, সোজা কথা। ফ্রগ মানে ব্যাং, এটা তো আমরা সবাই জানি, তাহলে ব্যাং কালচার মানে হলো ব্যাং চাষ। পাল মানে মুক্তা, জানি না পাল মানে যে মুক্তা, এটা কি শিখতে হবে? তাহলে পাল কালচার মানে হলো মুক্তা চাষ বিদ্যা। এরপরে হর্টিকালচারটা একটু মনে রাখবেন, উদ্যান পালন বিদ্যা। অ্যানিমেল হাজবেন্ডারি, অ্যানিমেল মানে পশু পালন, অ্যানিমেল মানে পশু। এখন তো আসছে ওই যে এখন তো অ্যানিমেলেরই যুগ, নতুন ওই যে রণবীর না কি তার একটা মুভি অ্যানিমেল। ওরে বাপরে, মানুষের রুচির কত মানে অবক্ষয়! আরে ছবির নামই পশু, এইটা দেখে মানুষ মানে অস্থির হয়ে যায়। মানে মানুষের আর মনুষ্যত্ব ভালো লাগে না, আমার এটা দেখে যেটা মনে হয়েছে, মানুষের আর মনুষ্যত্ব ভালো লাগে না। মানুষের এখন ভালো লাগে পশুত্ব, যেটা এই এই ছবি দেখার এত হাইপ তৈরি হওয়ার পরে আমার এটা বোঝাই, এটা আমি বুঝতে পারলাম আরো কিছু ঘটনা ঘটে, এগুলো হলো পশুত্ব। এই যে ধরেন আপনারা যথেষ্ট ম্যাচুরেট, তারপরেও সমাজেরই তো অংশ, এগুলো বলতে হয়। এই যে এখন আমরাও তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের সময়ও প্রেম প্রীতি ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, একটা শেপে ছিল। মানে এই যে চিপাই চুপাই গাছের নিচে পড়ে থাকে, এগুলা ওই যে কি বলবো, মাঘ মাঘ মাসে কুকুরের যে অবস্থা হয়, যে রোগটা ধরে, রাস্তাঘাট কিছুই বোঝে না, মানুষ টানুষ কিছুই বোঝে না, তা মানুষ এখন এরকম হয়ে গেছে। তাহলে এগুলো দেখে আমি বুঝতে পারলাম যে আসলে মানুষ আর মনুষ্যত্বকে ভালোবাসে না, মানুষ এখন পশুত্বকে ভালোবাসে, তাদের পশুত্বকে ভালো লাগে। এই জন্য অ্যানিমাল মুভিটা এত, এই পরিচালকের খুব বুদ্ধি আছে, সেও বুঝতে পারছে যে মানে মানুষ এখন পশুত্ব ভালোবাসবে, সুতরাং আমি যদি মনুষ্যত্ব দেখাই আমার ছবি চলবে না, তাহলে পশুত্ব দেখাই কাজে দিবে, যে দিছে কাজ সেই রকম। পোল্ট্রি মানে হচ্ছে, সরি ওই উল্টা পাল্টা কথা বললাম, কারোর যদি মনে লাগে মাফ করে দিয়েন। আর আপনাদের কেউ যদি এই বনে জঙ্গলে পড়ে থাকার অভ্যাস থাকে, তার হয়তো আরো বেশি খারাপ লাগবে, যে স্যার আমাকেই বকা দিছে, আমারে মনে হয় দেখছে। না ভাই, আমি কিন্তু আপনারে বকা দিই নাই। আমি আশা করি আপনাদের মধ্যে কারোর এই ধরনের বদ অভ্যাস নাই। আমি আপনারে বকা দিই নাই, আমি এই সমাজের বাজে জিনিসগুলারে মানে জাস্ট মক করতেছি, আর কিছু না, ঠিক আছে?
তা যদি কেউ এই ধরনের বাজে অভ্যাস থেকে বাদ দিয়ে দিয়েন, ভালো হয়ে যান। কারণ সবাইকে মরতে হবে, মরলে এগুলার হিসাব দেওয়া লাগবে। এটা পোল্ট্রি ফার্মিং, তাই না? পোল্ট্রি ফার্মিং, পোল্ট্রি মানে হাঁস মুরগি, হাঁস মুরগি মানে হচ্ছে আচ্ছা কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। যখন একটা জিনিস পড়ছিলাম, এই আপনারা রাগ করলেন, বলেন তো দেখি, কেউ রাগ করলে সে বলেন যে আমি রাগ করছি, তার কাছে আমি হাতে পায়ে ধরে মাপ চাই নেবো, কাহিনী শেষ, তাই না? ভুল তো মানুষের হবেই, ভুল হলে মাপ চাবো, সমস্যা কি? আমার যদি ভুল হয় মাপ চাইবো, আমি তো যত বড় মানুষই হই, মাপ চাইতে তো সমস্যা নাই। তাহলে জিওলজি, এই যে জিওলজি মানে হলো ভূতত্ত্ববিদ্যা, হলো ভূতত্ত্ববিদ্যা। আর অ্যানথ্রোপোলজি মানে হলো নৃতত্ত্ববিদ্যা, নৃতত্ত্ববিদ্যা। নিউরোলজি মানে স্নায়ুবিদ্যা, এটা হলো স্নায়ুবিদ্যা। আর এই অ্যান্টোমোলজি মানে হচ্ছে কীট পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, তানিয়া সুলতানা বলছেন না স্যার, তার মানে আর সবাই রাগ করছে, তাহলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, মাফ করে দিয়েন, ভুল হয়নি। কারণ মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী, দেখা গেলো যে আপনাদের সাথে আর দেখা হইলো না, তখন আবার আমার জান্নাত বা জাহান্নাম নিয়ে টানাটানি শুরু করবেন, স্যার ভুল করে আইছে, এর জান্নাতে দেওয়া যাবে না। আচ্ছা, অ্যাপিকালচার, অ্যাপিকালচার কি? ওই যে বলছিলাম যে অ্যাপাইরি মানে কি, অ্যাপাইরি মানে হচ্ছে মৌমাছি রাখার জায়গা, তাহলে মৌমাছি পালন বিদ্যা। তারপরে পিসি কালচার, পিসি মানে কি? পিসি মানে ওই যে বলছিলাম মাছের সাথে সম্পর্কিত বিদ্যা, তাহলে এটা মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। তারপরে ফ্লোরিকালচার, দেখেন এই যে ফ্লোরিকালচার, অনেকে চিন্তা করতে পারেন যে এইটা তো পড়ি নাই, এটা কই থেকে আসলো? এই যে দেখেন ফ্লোরির মধ্যেই আছে FLOWER, তার সাথে একটা ওয়াই লাগাই দিছে, হয়ে গেছে ফ্লোরি। তাহলে ফ্লাওয়ার নিয়ে যে লেখাপড়া, সেটাকে আমি কি বলবো বলেন? এবার বলেন, উত্তর দেন, ফ্লোরিকালচার মানে কি? কলা চাষ না শস্য চাষ? তাও উত্তর দেয় না, বলে দিই তাও উত্তর দেয় না, যাই না দিলেন। এই ইকথায়োলজি বা স্থায়োলজি যেটাই বলেন, বা থিওলজি, এটা হলো মাছ সংক্রান্ত বিদ্যা। একটু একটু মনে রাখবেন। এই ক্যামেরা মনে হয় গরম হয়ে গেছে, ক্যামেরার মাথা, ওই ওই ব্যাটারি চেঞ্জ করে দেন, এই সকালে ব্যাটারি উঠানো হয়েছে। এই আপনাদের আনমিউট করার অপশন দিয়ে দিলাম, লিখতে যদি খারাপ লাগে কথা বলতে পারেন, এখন সমস্যা নেই। রাজিয়া সুলতানা, আপনি আনমিউট করলে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, দ্রুত। স্যার আনমিউট করছি, আপনি যে যে আচ্ছা, বাদ দেন। অ্যাভিকালচার, দেখেন আমি বলছিলাম অ্যাভারি মানে কি, এই দেখছেন, এই কারণে আপনাদেরকে আমি সবগুলোর মিউট করে রাখছিলাম। এই আপনারা আনমিউট করলে কথা তো বলতে পারেনই না, খালি আমার ক্লাসে ডিস্টার্ব হয়। ওটা বড় বানান, হ্যাঁ ওটা বড় বানান, সব মিউট করে দেন। হ্যাঁ, সব মিউট করেন, ওটা উঠায়েন না, ওটা মিউট করে দেন, হ্যাঁ। আচ্ছা, অ্যাভাইরি মানে হলো, আমি বলছিলাম অ্যাভাইরি মানে হচ্ছে পাখি সংক্রান্ত, পাখি পালন সংক্রান্ত যেটা বিদ্যা, সেটা হলো অ্যাভাইরি। এরপরে হচ্ছে কিছু মানে জিনিসের একক পড়বো, এগুলা কিন্তু সব মুখস্থ। কাজের একক জুল, শক্তির একক জুল, বলের একক নিউটন, ক্ষমতার একক ওয়াট, তারপরে কি বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট, তারপরে এইচ পি বলে না, হর্স পাওয়ার। হর্স পাওয়ার, 1 হর্স 2 হর্স, মোটর যখন লাগায় তখন বলে না 1 হর্স, বা ইঞ্জিন যখন বলে 1 হর্স 2 হর্স 5 হর্স 10 হর্স। এই এইচপি বা হর্স পাওয়ার, সেই 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট। তাহলে 746 46 ওয়াট যদি হয়, তাহলে এইচপি কিসের একক বলেন তো? হর্স পাওয়ার কিসের একক? ওয়াট যেহেতু ক্ষমতার একক হয়, তাহলে হর্স পাওয়ার কিসের একক বলেন?
বৈদ্যুতিক শক্তি বা বাণিজ্যিক একক, যেটা আমরা ওই যে ইউনিট বলি, 1 ইউনিট 2 ইউনিট, ওটা হলো কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ কত অ্যাম্পিয়ার যাচ্ছে এটা আমরা মেপে মেপে দেখি। বিদ্যুতের পরিবাহকের রোধ মানে পরিবহনের মধ্যে যে বাধা দেয় সেটাকে ওহম, ওহম বলে। তারপরে বৈদ্যুতিক চার্জের একক হচ্ছে কুলম্ব। এগুলো একটু আপনারা পড়ে নিবেন। তাপের একক ক্যালোরি। এটা হলো আবিষ্কার করার জিনিসটা। ক্যালকুলেটর কে আবিষ্কার করছে, কবে আবিষ্কার করছে, টেলিভিশন কে বানাইছে, কবে বানাইছে, এগুলো আমার মনে হয় না পড়ানোর দরকার আছে। এরপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান কে জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওপ্রাস্টাস, প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল, বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল, চিকিৎসার জনক হিপোক্রেটাস, তারপরে রোগ জীবাণু তত্ত্বর জনক হচ্ছে লুই পাস্তুর। শ্রেণীবিদ্যা আমি জানি, ওই যে পড়াইলাম আজকে দ্বিপদ নামকরণ যেটা করছে ওই হলো শ্রেণীবিদ্যা। সে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তারপরে শরীরবৃত্তবিদ্যা হচ্ছে উইলিয়াম হার্ভে। মনোবিজ্ঞান হলো উইলহেম উইল্ড। অ্যানাটমি হচ্ছে আদ্রে ভেসালিয়াস। এরপরে এটা পড়ি, বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? 2012 সালে আসছিল। বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এই যে ব্যারোমিটার দিয়ে, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে। বায়ুর কি মাপে? চাপ মাপে। এগুলা একটু এইভাবে ব্যাখ্যা করে। মাইক্রোমিটার নামে আমি কোনো কিছু শুনি নাই। গ্রাভিটি মিটার দিয়ে অভিকর্ষ স্তরণ মাপে, অভিকর্ষ মাপে, অভিকর্ষ মাপে, অভিকর্ষ মাপে। আর এই যে হাইগ্রোমিটার নামে একটা যন্ত্র আছে, এটা দিয়ে মাপে হচ্ছে বাতাসের আর্দ্রতা। হাইগ্রোমিটার দিয়ে বাতাসের আর্দ্রতা মাপে। শব্দের তীব্রতা মাপে কি দিয়ে? শব্দের তীব্রতা মানে মাপার যন্ত্র হচ্ছে, এখান থেকে উত্তর দিবেন এভাবে, মাপার যন্ত্র হচ্ছে মিটার। মাপার নির্ণায়ক মাপার যন্ত্র হচ্ছে মিটার। আর শব্দ হচ্ছে অডিও। এছাড়া কোনোটাই মিল নাই। অডিও ফোন, অডিও মানে শব্দ, ফোন মানে শোনা বা শোনার রিলেটেড জিনিস। তাহলে এটা হবে অডিও মিটার। হর্স পাওয়ার, এই যে দেখেন, এই যে হর্স পাওয়ার কিসের একক চলে আসছে। জান এটার উত্তর দেন। আমি পড়াইলাম আপনাদের, 10 জন মানুষকে পড়াইছি, আপনাদের কাছ থেকে উত্তর এক্সপেক্টই করতে পারি। হর্স পাওয়ার কিসের একক? ক্ষমতা পরিমাপের। ওকে, ঠিক আছে। ব্যারোমিটারের আবিষ্কার করছে কে? ব্যারোমিটার বানাইছে বিজ্ঞানী টরিসিলি, যেটা দিয়া বিজ্ঞানী টরিসিলি ব্যারোমিটার আগাইছে, যেটা দিয়ে বাতাসের চাপ মাপে। গাড়ির স্পিড, SPEED, স্পিড মাপে হলো স্পিডোমিটার দিয়ে। সেখান থেকে ওডো মিটার আসছে, অর্থাৎ গাড়ির স্পিড মাপে ওডোমিটার দিয়ে। ক্রোনোমিটার দিয়ে টাইম মাপে, সূক্ষ্মতি টাইম মাপে। আর গ্রাভিটোমিটার তো বললামই। আর ম্যানোমিটার দিয়ে মাপে হলো গ্যাসের চাপ। দেখেন, একটা ব্যারোমিটার দিয়ে মাপে হলো বায়ুর চাপ, আর ম্যানোমিটার দিয়ে মাপে হলো গ্যাসের চাপ। ধরেন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো গ্যাস যে আছে সেগুলোর চাপ মাপে হচ্ছে ম্যানোমিটার দিয়ে। ট্যাকোমিটার দিয়ে উড়োজাহাজের গতি মাপে। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি মাপে। পানি মিশ্রিত দুধ পরীক্ষার যন্ত্র কি? এই দেখেন, দুধের মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা আমরা তো পড়ছি, দুধের মধ্যে কি কি থাকে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে ওই যে ল্যাকটিক মাপে যেটা দিয়া, সেটা কি যন্ত্র হবে বলেন? দুধের এই পরীক্ষার যন্ত্রের নাম কি হবে? এইভাবে মনে রাখতে হবে, পড়তে হবে। এই উত্তর দেন। এটা উত্তর দেন। ল্যাক্টোমিটার, হ্যাঁ। এটা তাও দেয় না, না দিল। হাইড্রোমিটার কি? হাইড্রো, হাইড্রো মানে তরল পদার্থ। হাইড্রো মানে তরল পদার্থ। দেখেন, হাইড্রো মানে তরল পদার্থ। যে কোনো তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। সূক্ষ্ম সময় মাপে, এটা আমি কিন্তু বলছি, একটা পড়াইতে গিয়ে কিন্তু বলছি, সূক্ষ্ম সময় মাপে ক্রোনোমিটার দিয়ে, ক্রোনোমিটার দিয়ে। আর বাকি এখানে সবকিছুই আপনারা জানেন। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে, ম্যানোমিটার দিয়ে এই মাপে। তড়িৎ চালক শক্তির যে শক্তি পরিমাপ করে সেটা হলো পটেনশিওমিটার। পটেনশিওমিটার। সর্বপ্রথম আণবিক তন্ত্রের সাথে এগুলা এগুলা কোশ্চেন কেটে দেবো আমি এর পরের লেকচার, এগুলো আপনাদের পড়তে হবে না। এটা ল্যাপ্লাস, এটা কেন দিয়ে রাখছে আমি বুঝি না, এটা কেটে দেবো আমি এরপরে। এরপরে টিচার্স ওয়ার্ক, এই কোশ্চেন গুলো আপনাদের আসছিল। দেখেন, পানিতে শ্যাওলা কি? শ্যাওলা সবুজ কালার না? আর আমি এই যে এতক্ষণ পড়াইলাম আপনাদেরকে বলতেছিলাম যে যে কোনো ধরনের গাছ যদি আপনি ইউরিয়া সার দেন মানে নাইট্রোজেন দেন, তাহলে গাছ খুব সবুজ হয়। তাহলে এই যে সবুজ বৃদ্ধি করার জন্য আমার কি লাগবে? ফসফরাস। এই আবার কে ডিস্টার্ব করতেছে?
আসসালামু আলাইকুম। ভাই আসতেছি, আসতেছি। হ্যাঁ, আসতেছি। ওকে, ওকে। হুম, আমার সময়ও আছে 10 মিনিট, অনেক টাইম, এর শেষ হয়ে যাবে। তাহলে ফসফরাস আর হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। এই যে আইকিউ, মানে বুদ্ধি মাপার একটা যন্ত্রের নাম হলো আইকিউ। সেটা হলো 160 পর্যন্ত এর হচ্ছে মিটার। তার মধ্যে এভারেজ সবারই থাকে হলো 100। যদি কারোর 130 থাকে তাহলে তারে বুদ্ধিমান বলা হয়। যদি কারোর 130 থাকে তাহলে তার প্রতিভাবান বলা হয়। কচুরি পানা ভাসে কেন এটা আমরা সবাই জানি। কাণ্ড ফাঁপা থাকে। গ্যাসের চাপ মাপে কি দিয়ে আমরা জানি, ম্যানোমিটার, অলরেডি বলছি অনেকবার। পানির তলায় শব্দ মাপে, দেখেন এই যে পানির তলায় এই যে ফেদোমিটার, এটা দিয়ে পানির গভীরতা মাপে। এটা দিয়ে মাপে হচ্ছে গভীরতা, গভীরতা, তাই না? গভীরতা, গভীরতা মাপে কি দিয়া? আল্ট্রাসাউন্ড দিয়া, ULTRA, আল্ট্রাসাউন্ড দিয়া। আল্ট্রাসাউন্ড দিয়ে গভীরতা মাপে। আর যেহেতু পানির সাথে হাইড্রোর সম্পর্ক, পানির তলের শব্দ হলো হাইড্রোফোন দিয়া। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ওই যে আমি পড়ছিলাম, ওই যে ওখানে দেখাইছিলাম, কাণ্ড এবং মূলের অগ্রভাগে। কাণ্ড এবং কোথায়? মূলের অগ্রভাগে, দুই জায়গায় উদ্ভিদের বিকাশ হয়। এবারে পাতা পিত বর্ণ ধারণ করে, এটা তো আমরা জানি, নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয় যেটাতে। তারপরে উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে, এটা বলেন। এটা তো আমরা আমরা জানি যে ওই যে ফণি মনসা গাছ আছে না, ফণি মনসা গাছের উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? এটা আকর্ষী। এটা হলো কি? রূপান্তরিত পাতার উদাহরণ আমার লেকচারের মধ্যে আছে, আপনারা পড়লেই দেখতে পারবেন, একটা জায়গায় লেখা ছিল আকর্ষী। আপনাদের এগুলোর উত্তর দেওয়া হইতাম, বুঝলেন, কিন্তু আপনারা উত্তর দিতে খুব লেট করেন, সময় নষ্ট হয়, এই জন্য আমি আপনাদেরকে উত্তর দেখাই যাতেছি। আমার মনে হয়েছে যে এটাই আপনারা ভালো আসে। তাহলে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে, এটা আমার পড়ানো শেষ। এটা আমার পড়ানো শেষ। বটের বৃক্ষ কি দিয়ে হয় সেটাও পড়ানো শেষ। পাখি দিয়ে হয়। উদ্ভিদ থেকে বাষ্প আকারে পানি বের হয়, এটাও পড়ানো শেষ। এটাও কমন জিনিস। ক্লোরোফিল ছাড়া কি হয় না, এখানে উত্তর নাই, সঠিক উত্তর নাই, এটা হবে সালোক সংশ্লেষণ। এটা ভুল। নাইট্রোজেন কোন সার থেকে তৈরি হয় পড়াইছি, এটা আবার দিছে কেন? এরপরে ক্লাস এক্সাম। মাশরুম এক ধরনের কি বলেন? মাশরুম এক ধরনের কি? মাশরুম এক ধরনের ফাঙ্গাস, তাই না? মাশরুম এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক। তারপরে যে কাগজের প্রধান উপাদান হলো সেলুলোজ। কাগজের প্রধান উপাদান সেলুলোজ। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের পানি অপচয় করে তাকে কি বলা হয়? আমরা সবাই জানি, পানি অপচয় করে কি দিয়ে? প্রসাধন দিয়ে। সালোক সংশ্লেষণ এবং শোষণ উভয় হয় কোন জায়গায়? আমি বলছি, অনেকবার বলছি, সালোক সংশ্লেষণ এবং শোষণ উভয় কাজ হয় এক, মানে সালোক সংশ্লেষণ মানে খাদ্য তৈরি করা, শোষণ মানে খাদ্য ভোগ করা। এটা মানুষ পারে না, মানুষ খাদ্য তৈরি করতে পারে না। একমাত্র সবুজ উদ্ভিদ যাদের ক্লোরোফিল আছে তারা পারে। নিচের কোন পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে সরাসরি পেয়ে থাকে? অক্সিজেন। অক্সিজেন মাটি থেকে পায়। তারপরে আছে উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টা? এখানে ভুল দেওয়া আছে, সঠিক নাই। 16টা হবে এটা। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? কাণ্ড কোনটা বলেন? কাণ্ড, কাণ্ড কোনটা? কাণ্ড হলো আদা। ওই যে আদা রসুন পেঁয়াজ বলছিলাম না। মূল নাই কোন উদ্ভিদের? এই যে আবার আসছে মশের, মশের মূলের প্রতিপত্তি রাইজোয়েট থাকে। পিসিকালচার মানে মাছ সংক্রান্ত বিদ্যা। আর অল্টিচিউড, এই যে এটা একটু বলি, এই যে ALTITUDE, অল্টিচিউড মানে উচ্চতা, উচ্চতা। তাহলে এই অল্টিমিটার মানে হলো উচ্চতা মাপার যন্ত্র। অল্টিমিটার মানে কি? উচ্চতা মাপার যন্ত্র। আমার পড়ানো শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, কোনো একদিন দেখা হবে। আপনাদের কিছু বলার আছে? বলার নাই মনে হয়, অলরেডি লিভ নেওয়া শুরু করছেন। ঠিক আছে, সলভ ক্লাসে তাহলে দেখা হবে যদি ওরা দেয়। আল্লাহ হাফিজ, বাই।